আর কখনো এইভাবে টাচ করবেন না। কই টাচ করলাম? চুল সরিয়ে দিলাম তোমার প্রবলেম হচ্ছে বলে। হলে হোক, আপনার কি? শান্ত রেগে আহানার চুল টেনে ধরলো আবার। চুল সরিয়ে দিলাম তোমার প্রবলেম হচ্ছে বলে। কি বলতে? আমার কি? তোমাকে বলেছি না এটা আমাকে বলবে না একদম। পানিতে ফেলে দেবো তোমাকে। চিনো তুমি আমাকে? চিনি মিস্টার শাহরিয়ার অশান্ত। আহানা। শান্ত আহানার চুল এলোমেলো করে টেনে টুনে দিল। আহানা হেসে যাচ্ছে, একটা সময় শান্ত হেসে দিল। চলো 9টা বেজে গেছে, এবার বাসায় ফিরতে হবে। আহানা বাইকে উঠে শান্তর কাঁধে হাত রাখলো। দুজনেই হাসছে। শান্ত নওশাদকে নিয়ে কি যেন বলল, সেটা শুনে হাসতে হাসতে আহানার চোখের পানি বের হয়ে গেছে। বাইক থেকে নেমে আহানা শান্তর দিকে তাকিয়ে বাই বলে চলে যাওয়ার সময় শান্ত বাইক স্টার্ট দিতে দিতে বলল, এত ফ্রেন্ডলি হওয়ার কিছু নেই। তুমি আমার পাতানা বউ থাকবে আজীবন। আর হ্যাঁ, তোমাকে আমি টাচ করেছি সবার আগে, মনে রাখবে এটা। আহানা রেগে গিয়ে হনহনিয়ে বাসার ভিতর চলে গেল। শান্ত হেসে দিয়ে চলে গেল তার বাসার দিকে। বাসায় ঢুকে ব্যাগ আর ওড়না রেখে আহানা রান্নাঘরের দিকে গেল। ভাত রাঁধলো আর আলু ভেজে নিল। সেটা খেয়ে শান্তর নোট কমপ্লিট করলো, তারপর ঘুম। পরের দিন আবারও ভোরে উঠে নামাজ পড়ে বেরিয়ে পড়লো মিষ্টিকে পড়াতে। 7টার দিকে মিষ্টিকে পড়িয়ে বাসা থেকে বের হতেই দেখলো শান্ত দরজা খুলে দাঁড়িয়ে আছে। আহানা কিছু না বলে চলে যেতে নিতেই শান্ত বলল, আহানা ভুলে গেল? কি? তুমি আজ আমার শার্ট 5টা ধুয়ে দিবা? পারবো না, শখ কত। কাল আমি তোমার কম্পিউটার ঠিক করে দিয়েছিলাম, শার্ট না ধুলে আবার ভাইরাস ঢুকাই দিব কম্পিউটার। আহানা বিরক্ত হয়ে চুপচাপ শান্তর বাসায় গেল। হাতের ব্যাগটা বিছানায় রেখে বাথরুমে গেল শার্ট ধোয়ার জন্য। শান্ত বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছে। আহানা শার্ট সব ধুয়ে বের হয়ে বলল, নিন ধরেন। ও এগুলো শুকাতে দিবে না? কি শুকাতেও দিতে হবে? হ্যাঁ। আহানা শান্তকে বকতে বকতে ছাদে যাওয়ার জন্য লিফটে ঢুকলো। শান্ত এসে পাশে দাঁড়িয়ে পড়ল। এই কাজ আপনিও তো করতে পারতেন, আমাকে দেওয়ার মানেটা কি? আমি সুন্দর করে মেলতে পারি না, তাই তোমাকেই করতে দিলাম। শোনো, কাল আমি এটাও বলতে পারতাম তুমি ভাইরাস এনেছো, তুমি ঠিক করো, কিন্তু আমি কি সেটা একবারও বলেছি? আহানা কিছু না বলে ছাদে পা রাখতেই থেমে গেল। শান্ত হেলে দুলে এসে সেও থেমে গেল। আহানা শান্তর দিকে ফিরে চোখে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। শান্ত হালকা কাশ দিয়ে বলল, রাফসান। রাফসান পাশের বাসার একটা মেয়েকে ছাদে এনে কিস করছিল। এই সময় কেউ ছাদে আসতে পারে তা জানা ছিল না। হয়তো তার জিএফ হবে মেয়েটা। সকাল 7টায় কেউ ছাদে তেমন আসে না, এই ভেবে জায়গাটাকে সেফ ভেবেছিল। রাফসান শান্তর কথা শুনে ভয়ে দূরে সরে গেল, সাথে মেয়েটাও। সরি শান্ত ভাইয়া। ইটস ওকে, এভাবে এলোমেলো করা ঠিক না, বুঝছো? ওকে ভাইয়া। আহানা নিচের দিকে তাকিয়ে এগিয়ে এসে শার্টগুলো মেলছে। শান্ত আহানার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল, তবে ট্যাঙ্কের পেছনের জায়গাটা কি করতে পারো, কেউ দেখবে না। রাফসান মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। আহানা ভ্রুকুচকে বলল, এইসব শেখান? আরে ছোটরাই তো বড়দের থেকে শেখে। তোমার উচিত ছিল ছোটবেলায় যখন আমি তোমাকে কিস করেছি তখন আমাকে সেটা ফেরত দিয়ে দেয়া। আপনি জানেন আপনি একটা অশুভ লোক। আমার 3 বছর থাকতে আমি কিস ফেরত দিতাম? কিভাবে আশা করেন আপনি এটা? তখন তো আমি জানতাম না ওটা কি ছিল। শান্ত পকেটে হাত ঢুকে আহানার দিকে এগিয়ে গিয়ে বলল। তো এখন তো জানো। আহানা চোখ বড় করে পিছিয়ে গেল। তো এখন করব নাকি? আমার পাগলে কামড়াইছে? শান্ত আরেকটু এগিয়ে বলল, পাগলে কামড়ায় নাই, তবে কাল ভালো ভদ্র ঘরের ছেলেকে কামড়েছ। আহানা দাঁতে দাঁত চেপে ভিজা শার্ট একটা নিয়ে ঠাস করে শান্তর মুখের সামনে ঝাড়ল। শান্ত চোখ বন্ধ করে ফেলেছে ততক্ষণে। আহানা দাঁত কেলিয়ে শার্টটা মেলতে লাগলো দড়িতে। শান্ত আহানার ওড়না ধরে টান দিয়ে সেটা দিয়ে মুখ মুছছে। আমার ওড়না ছাড়ুন। আমাকে ভেজানোর আগে ভাবা উচিত ছিল তোমার। ছাড়ুন। এটা কি হ্যাঁ বাসায় তোয়ালে নেই আপনার? আপাতত এটা আমার তোয়াল। তোমাকে ভেজালে, তুমি আমাকে ভেজালো তো আমি আজ তোমাকে সত্যি সত্যি ছাদ থেকে ফেলে দেব। না, খবরদার। আহানা এক দৌড় দিল। শান্ত আহানার ওড়না চেপে ধরতে আহানা সেটা রেখেই দৌড় দিল। পুরো ছাদে শান্ত আহানাকে দৌড়ানি দিচ্ছে। একটা সময় দুজনে হাঁপিয়ে থেমে গেল। নিচে বসে গেল একসাথে। শান্ত আহানার ওড়না দিয়ে মাথার ঘাম মুছছে। আহানা অবাক চোখে ওর দিকে চেয়ে আছে। শান্তর অন্য রূপ দেখছে সে আজ। মুচকি এসে শান্তর দিকে কোনো কারণ বাদেই তাকিয়ে আছে সে। শান্ত দুষ্টু হাসি দিয়ে ওড়নাটা আহানার মুখে মেরে দিল। উফ, আপনি একটা অসহ্য করলো। আহানা ওড়না পরে উঠে দাঁড়ালো, তারপর শান্তকে ভেঙচি কেটে চলে গেল। দুজনে লিফটেই চুপ করে আছে। লিফট 7 তলায় আসতেই শান্ত আহানার গাল ধরে টেনে দিল। না, ছাদ থেকে ফেলতে পারিনি, গাল টেনে সুদ নিলাম। আহানা রেগে শান্ত চুল টেনে দিল। শান্ত এবার রেগে গেল, সেও আহানার চুল নিয়ে টানা শুরু করলো। একজন আরেকজনের চুল টানাটানি করছে। শুরু হয়ে গেল মারামারি, হানাহানি। মিষ্টি রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য, বুয়া তার সাথে। তাকে লিফট থেকে নামিয়ে স্কুলের বাসে উঠিয়ে দিবে। লিফট খুলতেই দুজন দেখলো লিফটের ভেতর আহানা আর শান্ত একজন আরেকজনের চুল টেনে ছিঁড়ে ফেলছে প্রায়। ও মাই গড!
শান্তু, আহনা মিস, তোমরা একরকম মারপিট করতেছো কেন? কি হয়েছে? মিষ্টি কোমরে হাত দিয়ে লিফটের ভিতর ঢুকে গেল, তারপর একবার শান্তর দিকে তাকালো, আবার আহানার দিকে। ভ্রু কুচকিয়ে বলল, আগে কে কার চকলেট চুরি করছো বলো বলো। আহানা আর শান্ত একসাথে বলে উঠল, চকলেট? চকোলেট। আমাদের ক্লাসে একজন আরেকজনকে চুল টানে ঠিক তখন যখন একজন আরেকজনকে চকলেট চুরি করে। শান্ত আরেক দিকে ফিরে চলে গেল। আহানা দাঁত কেলিয়ে লিফট থেকে বেরিয়ে আসলো। দুজনের একজনেরও মিষ্টির কথা জবাব দিল না। আমার ব্যাগ এনে দিন, আমি আর আপনার বাসায় যাব না। তোমার দরকার হলে তুমি গিয়ে আনো, আমি পারবো না আনতে। আহানা শান্তকে বকতে বকতে শান্তর বাসায় গিয়ে ব্যাগ নিয়ে সোজা চলে গেল তার বাসার দিকে। বাসায় ফিরে পান্তা ভাত খেয়ে জামা চেঞ্জ করার জন্য ওড়না খুলতে গিয়ে মনে হলো শান্ত আশেপাশে আছে। শান্তর গায়ের গন্ধটা একদম তীব্রভাবে নাকের কাছে আসছে, মনে হয় যেন পাশেই দাঁড়িয়ে আছে। এদিক ওদিক তাকিয়ে পরে আহানার খেয়াল হলো ওড়না থেকে শান্তর গায়ের গন্ধ আসছে। শান্ত মুখ মুছেছিল কয়েকবার, তাই হয়তো। তারপর হেসে দিয়ে জামা আরেকটা পরে আহানা বের হলো বাসা থেকে। ভার্সিটিতে এসে ক্লাসে ঢুকেই দেখলো সবাই জানালার ধারে গিয়ে উঁকি মেরে কি যেন দেখছে, আর একজন আরেকজনকে ধরে মুচকি মুচকি হাসছে। আহানা এতক্ষণ ওদের এমন ভাব দেখেছে, কি দেখছে সেটাই বোঝার চেষ্টা করছে। সে কয়েকজনের তো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। শেষে আর থাকতে না পেরে আহানা নিজেই গেল রহস্য উদ্ঘাটন করতে। ভিড়ের সবাইকে ঠেলে ঠুলে মাঝখান দিয়ে দাঁড়িয়ে পড়লো সে। বড় একটা বিশ্বজয়ের হাসি দিল। তারপর জানালায় উকি দিতে আহানা চোখ কপালে। মাঠ ভর্তি ছেলে, ভার্সিটির পাশের বাউন্ডারির বাইরের একটা মাঠে ফুটবল খেলতেছে সবাই, তার মধ্যে শান্তকে দেখা যাচ্ছে। সাথে নওশাদ, রিয়াজ আর সূর্য ভাইয়াও আছে। তমাল দূরে একটা চেয়ারে বসে আছে। এতগুলো ছেলের মাঝে শান্ত যেন সন্ধ্যা তারার মতো চলে আছে। তুমুল ভাবে খেলা শুরু হয়েছে, টান টান উত্তেজনা। মেয়েরা সব ছেলেকে রেখে শান্তকে নিয়েই কথা বলছে। কিউট মিউট টিউট, কোনো কথাই ছাড়তেছে না তারা। প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে আছে। আর আমি কিনা আজ পর্যন্ত এই গাধাটার মধ্যে কোনো ভালো গুণই খুঁজে পেলাম না। হায় রে আফসোস। আহানা মুখ বাঁকিয়ে ফিরে যেতে লাগলো। হঠাৎ সব মেয়েরা এক চিৎকার দিয়ে লাফিয়ে উঠল। আহানা ভয় পেয়ে আবারও দৌড়ে আসলো দেখার জন্য কি হলো এমন যে সবাই এমন উত্তেজিত হয়ে উঠলো। নিচে তাকিয়ে দেখে আহানার চোখ আবারও কপালে উঠে গেল। শান্ত ম্যাচ জিতে খুশিতে তার জামা খুলে ফেলেছে খেলতে খেলতে। আহানা ভেঙচি দিয়ে আবারও বেঞ্চে এসে বসলো। আজ শয়তানটা অফিসে যাবে না নাকি? ইচ্ছে করে এমন করছে আমি জানি, মেয়েদের নিজের বডি দেখানোর জন্য। আমি বুঝি না, এমন বডি তো অন্য ছেলেরা আছে, তাহলে ওরা সব ছেলে রেখে শান্তর উপর এমন ক্রাশিত কেন কে জানে। বিরক্তিকর, ওর সব আমার বিরক্তিকর লাগে। একটা দুইটা ক্লাস হয়েছে, মেয়েরা স্যারের কথায় কোনো কান না দিয়ে মাঠের দিকে তাকিয়ে ম্যাচ দেখায় মন দিয়েছে সবচাইতে বেশি। এক ম্যাচ শেষ হয়ে আরেক ম্যাচ শুরু হয়েছে, মনে হয় হই হুল্লোড় শোনা যাচ্ছে। ভার্সিটি ছুটি হয়ে গেছে, তখন বাজে বেলা 12টা। আহানা একা একা কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে আছে। সময় কাটানোর জন্য নিচ থেকে কঙ্কর নিয়ে পানিতে মেরে যাচ্ছে। অফিস 1 ঘন্টা বাদে খুলবে। আহানা তাই এখানে বসে সময় অতিবাহিত করছে। ভার্সিটির ক্লাসেই বসে থাকতো, কিন্তু ভার্সিটির গেট লক করে ফেলেছে দারোয়ান। দূর থেকে কাকে যেন দেখা যাচ্ছে, পোশাক দেখেই বোঝা গেল এটা শান্ত। খেলা শেষ করে দৌড়ে আসছে। আজ মিস্টার শান্ত অফিসে যেতে লেট করে ফেলবে। এখন বাজে 12টা, অফিস শুরু 1টা থেকে। কাদায় মাখামাখি হয়ে গেছে পুরা। খুব বকা খাওয়াবে আজ রাফি স্যারকে দিয়ে, হা হা। শান্ত কাছে এসে দেখলো আহানা বিশ্বজয়ের হাসি দিয়ে চেয়ে আছে ওর দিকে। দাঁত কেলিয়েও হাসছে মাঝে মাঝে। কি এমন হেসে হেসে চেয়ে আছো কেন? অন্য মেয়েদের মতো তুমিও ক্রাশ খেলে নাকি? আমার আর কাজ নেই এমন কাদায় মাখানো ভূতকে দেখে ক্রাশ খাবো? বডি দেখছো নাকি না দেখে কথাটা বললে? ও মা, তাই? আমার তো আপনার বডি নজরেই পড়ে নেই। কিছু কিছু ছেলের বডির চোখ বড় করে খুঁজে দেখতে হয়, আপনারটাও তেমন, বুঝছেন? মিথ্যা কথা বলো কেন? মেয়েরা আগে আমার বডির দিকে তাকিয়েছে, তুমি বলো তুমি মাত্র দেখলে। তো শান্ত ভ্রুকুচকে ঝুঁকে আহানার দিকে এগিয়ে গেল। আহানা গাছের সাথে লেগে ভয়ে চোখ বন্ধ করে বলল, এটা কোন ধরনের অসভ্যতম? শুনুন বলতেছি, আপনার সারা গায়ে কাদা লেগে আছে, আমার গায়ে লেগে যাবে। শান্ত মুচকি এসে আহানার আরো কাছে এসে ওর গালে নিজের গাল থেকে কাদা লাগিয়ে দিল। আহানা চোখ শক্ত করে বন্ধ করে ফেলেছে। কি বলছিলে? আমাকে কাদা মাখা ভূত লাগে? তোমাকেও এমন ভূত বানাবো এখন। শান্ত আহানার হাত টেনে ধরে নিজের বুকের উপর রেখে ঘষে নিল। আহানা নড়াচড়াও করতে পারছে না। শান্ত ওকে গোল করে আটকে রেখেছে। কাদা লাগানো শেষে উঠে গেল শান্ত। বলো আমাকে ভূত লাগছে?
নাকি তোমাকে ভূত লাগছে? আহানা শান্তকে বকতে বকতে লেকের পাশে গিয়ে পানি দিয়ে মুখ ধোয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ দুম করে শব্দ হলো। শান্ত পানিতে ঝাঁপ দিছে গোসল করার জন্য। আহনা, ব্যাগ থেকে টাওয়ালটা দাও তো। আহানা দাঁত কেলিয়ে শান্তর ব্যাগ থেকে তোয়ালে নিয়ে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। না দিলে কি করবেন মিস্টার অশান্ত? আর মজা করো না, টাওয়াল দাও, আমি মাথা মুছবো। আমি কিন্তু লেক থেকে উঠলে তোমার খবর আছে। আহানা কথাটা না শোনার ভান করে হেঁটে চলল তোয়ালে হাতে নিয়ে। শান্ত রেগে পানি থেকে উঠে আসলো, হাত দিয়ে চুলের পানি ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসছে সে। আহানা হেলে দুলে হেঁটে যাচ্ছে, হঠাৎ কারোর জোরে হেঁটে আসার শব্দ পেয়ে পিছনে তাকালো সে। শান্তকে দেখে কলিজা বের হওয়ার মতো অবস্থা হয়ে গেল তার। দৌড়ে পালাতে যেতেই শান্ত এগিয়ে এসে আহানার চুলের মুঠ ধরে টান দিল। সরি নিন নিন, আপনার টাওয়াল নিন। তখন দাও না কেন, বেয়াদব মেয়ে। শান্ত আহানার থেকে ছোঁ মেরে তোয়ালেটা নিয়ে নিল। আহানা ভেগে যেতেই শান্ত ওকে ধরে এক টান দিয়ে গাছের সাথে লাগিয়ে ধরল। সরি, আর এমন মজা করবো না, সত্যি। শান্ত হেসে দিয়ে মাথা আহানার মুখের কাছে নিয়ে ঝাড়লো কতক্ষণ। আহানা চোখ বন্ধ করে আরেকদিকে মুখ ফিরিয়ে রেখেছে। শান্ত যখন দেখলো চুল থেকে আর পানি পড়ছে না, চুল ঝাড়া অফ করে দিল সে। আহানা স্বস্তির নিঃশ্বাস ফেলে নড়তে যেতেই শান্ত যা করলো তার জন্য সে একদমই তৈরি ছিল না। শান্ত ওর মাথা আহানার গলায় নিয়ে ঘষেছে। আহানার পুরো শরীর শিউরে উঠল তখন। চোখ বন্ধ করে শান্তর হাত চেপে ধরল সে। তারপর হুশ আসতে শান্তকে সরিয়ে ফেলে সোজা চলে গেল ওখান থেকে। শান্ত কিছুক্ষণ আগে কি করলো সেটা ভেবে সে নিজেই বিস্মিত হয়ে গেছে। এমনটা কেন করলাম আমি? আহানা অফিসে এসে ধূপ করে চেয়ারে বসে পড়ল। গা এখনো কেঁপে যাচ্ছে। শান্ত হঠাৎ করে এমন কেন করলো সেটাই বুঝতেছে না। শান্ত 10 মিনিটে অফিসে এসে পৌঁছে গেল। সিটে বসে শার্টের বোতাম লাগাচ্ছে সে। লেট যাতে না হয় তাই তাড়াতাড়ি এসে পড়েছে। ও মাই গড শান্ত, তুমি তো আমাকে পাগল করে দিবে এমন একটা লুক দিয়ে। আহানা কেমন করে যেন বেবির দিকে চেয়ে আছে। শান্ত বুঝতে পেরে বেবির কাছে গিয়ে দাঁড়ালো। বেবি শান্ত টাইটেনে কাছে এগিয়ে এসে বাকি শার্টের বোতাম লাগাতে লাগাতে কথা বলে যাচ্ছে। চুল কম মুছতে, তাহলে এখন সেই পানি পড়া আমি দেখতে পারতাম, কত যে ভালো লাগতো। বেবির কথা শুনে শান্ত মুচকি হেসে আহানার দিকে তাকালো। সরি বেবি, কি করব, চুল যে আরেক জায়গায় ছেড়ে এসেছে। কি হলো আহানা, তুমি এমন করে চেয়ে আছো কেন? তোমার কি আমাদের দুজনকে ভালো লাগে না? আপু, তোমাকে আমার খুব ভালো লাগে, তবে ও অশান্তকে ভালো লাগে না। অশান্ত কে? তোমার পাশের ওই যে একটা লম্বা কুড়ি দাঁড়িয়ে আছে না, তার নাম অশান্ত। শান্ত রাগে ফুলতে ফুলতে বেবির হাত ধরে বাইরে চলে গেল। যাক, বাঁচলাম। দুটো চোখের সামনে থাকলে মেজাজ খারাপ থাকে আমার। কি হলো শান্ত, রাগে এরকম ফুসতেছো কেন? আমি কি কিছু করেছি? না, কিচ্ছু করনি। আহানা ফাইল রাখছে ড্রয়ারে, রেখে পিছনে ফিরতে এক ধাক্কা খেলো শান্তর সাথে। শান্ত পকেটে হাত ঢুকিয়ে সেন্টার ফ্রেশ খাচ্ছে। আহানাকে দেখে ফু দিল ওর মুখে। আহানা ওয়াক ওয়াক করতে করতে চলে গেল। বেয়াদব একটা। এই ধরনের চুইংগাম আমার একদম ভালো লাগে না, বমি আসে। ও ঔষধের মতো মনে হয়, গন্ধ তো জঘন্য, অসভ্য কোথাকার। অ্যাটেনশন এভরিওয়ান, এদিকে আসো সবাই। আহানা সেদিকে গেল, শান্ত এসে পড়ল। বাকি কর্মচারীরাও তাকিয়ে আছে রাফির দিকে। তো শোনো সবাই, পরের সপ্তাহে তোমাদের সবাইকে কুমিল্লা ট্যুরে যেতে হবে। সবাই খুশিতে ইয়াহু বলে উঠল। থামো থামো, এমনি এমনি যাবা না তোমরা। কুমিল্লায় একটা বিল্ডিং বানানো হচ্ছে, যেটার নকশার কপি আমাদের কাছে এসে পৌঁছেছে। জিসান স্যার ওই নকশা দেখে অনেক খুশি হয়েছে। উনি তার ক্লায়েন্টকে উক্ত নকশা অনুযায়ী বিল্ডিং বানানোর ডিল করবে। বাট কথা হলো গিয়ে ছবির দ্বারা পুরো বিল্ডিং কেমন তা বোঝা যায় না। তোমরা সবাই বিল্ডিং এর কোনায় কোনায় লক্ষ্য করে ওনাদের পাঠানো নকশায় যে ত্রুটি রয়েছে, নকশাতে যা ফুটে ওঠেনি, তোমরা সেটা ফুটিয়ে এনে আমাদের হাতে দিবে। বিল্ডিং এর মালিকের সাথে আমাদের কথা হয়েছে, তোমরা সবাই একসাথে রওনা হবে। আমাদের অফিসের আলাদা মাইক্রো নিয়ে আমি যাব তোমাদের সাথে। ওকে? ওকে। আহানা ভাবনায় পড়ে গেল। মিষ্টিকে তো তাহলে আবার একদিন পড়াতে পারবো না। ধুর ধুর, ট্যুরের কি প্রয়োজন সেটাই বুঝতেছি না আমি। ও মাই গড, আমাদের তো তাহলে শপিং এ যেতে হবে। কুমিল্লায় অনেক কিছু দেখার আছে, আমি সব জায়গায় যাব। নিউ ড্রেস নিতে হবে জলদি, লিপস্টিকও নিউ কিনব, ভিউস একটা ফিল্মস, সেই মজা হবে। এই মেয়ে সাদা ছাড়া কিছুই জানে না, পুরো হেলিনা টাইপ। ব্রেক টাইমে সবাই ক্যান্টিনে চলে গেছে। আহানা গালে হাত দিয়ে বসে আছে। আজ কোনো কাজ নাই তার, ফাইল সব দেখা শেষ। শান্ত বেবির ভয়ে অফিস থেকে বেরিয়ে হাঁটাহাঁটি করছে। আহানা, বলো আপু। তুমি একটু শান্তকে বলবে এদিকে আসার জন্য? আমি ডাকছি, ও আসতেছে না।
তুমি বললে আসবে। প্লিজ প্লিজ। না, আমি বলতে পারবো না। আর উনি কখনো আমার কথা শুনেন না। 30 মিনিট পরেই তো আবার সবাই কাজে ফিরে আসবে, তখন না হয় কথা বলো। আরে তোমরা খালি ঝগড়া করো, তো এখনো ঝগড়া শুরু করে দাও, তাহলে ও নিচ থেকে চলে আসবে। প্লিজ ওকে এখানে নিয়ে আসো, কাজের সময় তো আর কথা বলতে পারবো না। আচ্ছা ফাইন। আহানা জানালার পাশে দাঁড়িয়ে দেখলো শান্ত অফিসের গেটে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এই যে মিস্টার অশান্ত, মিস্টার শান্ত চমকে উপরে তাকালো। অশান্ত, আপনি জানেন আপনাকে দেখতে বাদরের মতো। আহানা, তোমার মাথা ঠিক আছে? না না, বাদর না, গাধা। আহানা, মেজাজ গরম করবা না একদম, মায়ের খাবা কিন্তু। আচ্ছা, বাদর গাধা দুটোই আপনি, ঠিক আছে? শান্ত সিগারেটটা নিয়ে হনহনিয়ে আসছে। এই বেবি আপু আসতেছে আসতেছে, ধুর। দাঁড়াও, আমার একটা কল আসতেছে, আমি কথা বলে আসি, তুমি ততক্ষণ একটু ওকে দেখে রাখো। আর হ্যাঁ, বলিও আমার সাথে ওর ইম্পর্টেন্ট কথা আছে। আরে আরে, আমাকে বাঘের মুখে রেখে চলে গেল। আহানা পিছনে ফিরতেই দেখলো শান্ত আসছে ক্ষিপ্র গতিতে। আহানা ভয়ে পিছিয়ে গেল। শান্ত এগিয়ে এসে ওর চুলের মুঠি ধরে টেনে ধরলো ওকে। সরি, আমি আসলে আপনাকে বেবির। চুপ! আমার রাগ উঠাতে তোমার ভাল লাগছে তাই না? না লাগে না, আমি তো বেবি আপুর কথায়। কোথায় বেবি? মিথ্যা বলার জায়গা পাও না। শান্ত আহানাকে টেনে ধরলো আবারও। কি বলছিস রে? আমি গাধা, বাদর? না, আপনি কোনোটাই না, আপনি খুব ভালো। শান্ত আহানার হাত চেপে বলল, আর কোনোদিন বিনা কারণে আমার রাগ উঠাবে না, বুঝছো? হাতটা ছাড়ুন। শান্তর এক হাতে ছিল সিগারেট, সেই হাত দিয়ে আহানার আরেক হাত টেনে ধরলো সে। আহানার হাতে সিগারেটের ছ্যাঁকা লাগতে এসে কেঁপে উঠল, শব্দ করলো না। শান্তর মুখ থেকে চোখ সরিয়ে হাতের দিকে চেয়ে রইল। কিসের জন্য ব্যথা পেল সেটাই ভেবে যাচ্ছে সে। শান্তর হাতে এবার সিগারেটের ছ্যাঁকা লাগলো, সাথে সাথে সে হাত সরিয়ে দেখলো আহানার হাতে দাগ হয়ে গেছে। নিজেও যে পড়েছে সেদিকে খেয়াল নেই তার। তাড়াতাড়ি আহানার হাত ধরে টেনে নিয়ে চেয়ারে বসিয়ে দিল ওকে। দৌড়ে রাফির কাছে গিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ একটা নিয়ে আবারও ফেরত আসলো। আহানা থ হয়ে বসে আছে। চিৎকার করবে নাকি রাগে শান্তকে কয়েকটা ঘুষি মেরে দিবে সেটাই ভাবছে সে। কিন্তু শান্তর এমন কেয়ার দেখে সে কি করবে সেটা ভাবার শক্তি হারিয়ে ফেলেছে। শান্তর চোখ মুখে ভয় আর অপরাধবোধ কাজ করছে। আহানাকে এভাবে কষ্ট দেওয়ার ইন্টেনশন তার ছিল না। তার হাতে যে জ্বলন্ত সিগারেট ছিল তা মনেই ছিল না তার। আহানা চুপ করে শান্তর দিকে চেয়ে বসে আছে। শান্ত হাঁটু গেড়ে বসে আহানার হাত পর্যবেক্ষণ করে যাচ্ছে, আর কোথাও ও পুড়ছে কিনা সেটাই দেখছে। তুমি ব্যথা পেলে বললে না কেন? তখন বললে আমি হাত ছেড়ে দিতাম, আমি তো টেরই পাইনি। পরে আমার হাতে ছ্যাঁকা লাগতে টের পেলাম। আহানা চোখ বড় করে শান্তর হাতের দিকে তাকালো। শান্ত হেসে বলল, তোমার ক্ষতের চেয়েও সামান্য, ছেলেদের এত ব্যান্ডেজ লাগে না। শান্ত উঠে দাঁড়াতেই বেবি এসে গেল। শান্তর হাত ধরে বাইরে নিয়ে গেল। আহানা পিছন ফিরে ওদের চলে যাওয়া দেখছে। এই মানুষটা আমার কেয়ার করতে পিছু পা হয় না, আবার ঝগড়া করতেও পিছু পা হয় না। কেমন মানুষ মাঝে মাঝে বুঝতেই পারি না আমি। অফিসের কাজ শেষ, সবাই এক এক করে চলে যাচ্ছে। আহানা চোরের মতো বাইরে এসে দাঁড়িয়ে আছে। শান্তকে কোথাও দেখলো না। হ্যাঁ, দেখেছিল 45 মিনিট আগে। রাফি স্যারকে বলে বেবির সাথে কোথায় যেন গেছিল। আহানার উপায় না পেয়ে অন্ধকারেই হাঁটা ধরেছে। অফিস এমন একটা জায়গায় অবস্থিত যেখানে গাড়ি কম, মানুষ কম, নির্জন একটা এরিয়া। আহানা দোয়া দরুদ পড়তে পড়তে হেঁটে যাচ্ছে। পিছন থেকে আলো জ্বালানো কি যেন আসছে, বাইকের শব্দ। আহানা হেসে দিয়ে পিছনে তাকালো। না, বাইকে তো অন্য কেউ, শান্ত না। আবারও মুখ গোমরা করে হেঁটে চলল সে। একটা টঙে 7-8টা ছেলে বসে আড্ডা দিচ্ছে। আহানা ভয় ভয়ে চোখে সেদিকে তাকিয়ে হাঁটার গতি বাড়িয়ে চলে যাচ্ছে। তার চেয়ে জোর গতিতে একটা বাইক এসে পাশে থামলো। আহানা ভাবলো অন্য কেউ হবে, সে হেঁটে চলে যাচ্ছে ছেলেগুলোর দিকে তাকিয়ে। কেউ যদি উঠে আসে ওকে ধরতে তাহলে এক দৌড় দিবে সে, এই ভেবে তাদের দিকে তাকাতে তাকাতে চলে যাচ্ছে। এভাবে ছেলেদের দিকে চেয়ে থাকলে ওরা নির্ঘাত তোমাকে ধরতে আসবে। কথাটা শুনে আহানা থেমে গেল। পিছনে ফিরে দেখলো শান্ত বাইক থেকে নেমে টঙের দিকে যাচ্ছে। মুখে একরাশি হাসি ফুটে উঠল আহানার। মনে হলো সুরক্ষা পেয়েছে সে, আর কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। হেসে দিয়ে এসে নিজে নিজে শান্তর বাইকে উঠে বসে পড়ল। শান্ত চায়ের কথা বলে আহানার দিকে তাকিয়ে হাসলো। একটা ছেলে বলল, কি ভাই, গফকে একা রেখে কই গেছিলেন? শান্ত সিগারেট একটা ধরাতে ধরাতে আহানার দিকে চেয়ে বলল, গার্লফ্রেন্ডের দোষ, আমার জন্য অপেক্ষা না করে হাঁটা শুরু করে দিয়েছিল। ঢাকা শহরের রাতের বেলায় 2 মিনিটে যে কেলেঙ্কারি হয়ে যেতে পারে তা সে জানে না। হয়তো জানে, রাগ করে অপেক্ষা না করে হাঁটা শুরু করে দিয়েছিল।
তাহলে বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে যান। শান্ত সিগারেট শেষ টান দিয়ে ছেলেটার দিকে চেয়ে হাসলো, তারপর চায়ের কাপ হাতে নিয়ে চলে যেতে যেতে বলল, ওর যে রঙের চাই পছন্দ। আহানা চায়ের কাপ হাতে নিয়ে শান্তর দিকে ভ্রু কুচকে চেয়ে রইল। শান্ত বাইকে হেলান দিয়ে আহানার দিকে তাকিয়ে বলল, ববি আমাকে খুব জ্বালাচ্ছে। জাস্ট এমনি ফ্রেন্ডলি কথা বললাম, আর ও তো আমাকে প্রপোজই করে বসলো। আহানা ফিক করে হেসে দিল কথাটা শুনে। তাহলে বিয়ে করে নেন। আহানা, তোমার মাথা ঠিক আছে? ওরে বিয়ে করলে আমার জীবন যৌবন সব যাবে। তাহলে কি করতে চান? তুমি প্লিজ হেল্প করো না, ওর থেকে আমাকে বাঁচাও। আমার ঠেকা পড়ে নাই। পড়ছে। আমার কথা না শুনলে মাঝপথে তোমাকে রেখে আমি চলে যাব। আহানা চোখ বড় করে বলল, ঠিক আছে দেখি কি করা যায়, কিন্তু এখানে আপনারও দোষ আছে। আমি কি করলাম? আপনি ওর সাথে সাথে তাল মিলান, ওকে কাছে আসতে দেন সবসময়, লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছেন, এখন নামাতেও পারছেন না। আমি তোমাকে জ্বালানোর জন্য? মানে আমাকে জ্বালানোর জন্য? আমি জ্বলবো কেন? না কিছু না। চা খাওয়া শেষ? হুম। দাও কাপ তো, আমি রেখে আসি। শান্ত কাপ নিয়ে দোকানদারকে দিয়ে ফেরত এসে বাইকে এসে স্টার্ট দিতে একটা ছেলে বলে উঠল। অল দ্য বেস্ট ভাইয়া। শান্ত মুচকি হেসে চলে গেল। আচ্ছা, আপনাকে ওরা অল দ্য বেস্ট কেন বললো? এমনি, তুমি বুঝবা না। একটা কথা বলেন তো, তখন বেবিকে নিয়ে কই গিয়েছিলেন? বাবি আমাকে বললো ও ওর বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে কি যেন গিফট করবে, আমি যেন চুজ করে দিই। আমি অনেক মানা করেছি, তাও জোর করে নিয়ে গেছে, হাতে ব্যথা করে। না। গুড। আপনার? শান্ত হেসে দিয়ে বলল, না, তখনও করেনি, এখন তো করেই না। আপনার বাবার বাসায় কে কে আছে? বাবা, সৎ মা, সৎ বোন আর সুপার সৎ ভাই। সুপার সৎ ভাই মানে? আমার এখন যে মা আছে ওনার আগের সংসারের ছেলে। তাই বুঝি সে সুপার সৎ ভাই? হ্যাঁ। আপনার ভাগ্য ভালো, এক মা গেছে আরেক মা এসেছে। শান্ত কথাটা শুনে বাইক থামিয়ে ফেলল। আহানা ভয় পেয়ে ডোব গিলে চুপ করে আছে। যে মা গেছে তার মতো কেউ হতে পারবে না, পারার চেষ্টাও করে না। সরি জিজ্ঞেস করার জন্য। তোমাকে আর কি বলবো, আমার তাও সৎ আছে, তোমার তো তাও নেই। আহানা চুপ করে থেকে সামনের দিকে তাকালো। শান্ত হঠাৎ করে আবারও বাইক থামিয়ে নিল। কি হয়েছে? আইসক্রিম খাবে? মাত্রই তো চা খেলাম। তো কি হয়েছে, আমি তো চা দিয়ে সিগারেটও খাই। আহানা শান্তর কথায় হেসে দিল। দুজনে আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। শান্ত ভিতরে আইসক্রিম কিনতে গেছে। জানজির কোন কিনলো, চকলেট ফ্লেভারের। আহানার দিকে তাকিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলিয়ে দুম করে নিচে পড়ে গেল শান্ত। আহানা ধরে ফেললো কোনো রকম করে। এত বড় ছেলেকে কি আর একটা মেয়ে ধরতে পারে? আহানা পিছিয়ে গেল, তাও একরকম করে ধরলো ওকে। শান্ত তার আইসক্রিমটা খুলে ফেলেছিল বলে আইসক্রিমটা অনেকখানি আহানার মুখে লেগে গেছিল। আহানা ওড়না নিয়ে মুছছে শান্তর দিকে ভ্রু কুচকেছে। শান্ত হেসে দিয়ে বলল, ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার, যেদিন তুমি তোমার সারা মুখে চকলেট মেখেছিলে। আহানা লজ্জা পেয়ে আরেক দিকে ফিরে গেল। অবশ্য কেউ চাইলে সেটা ফেরত দিতে পারে। আপনার এলিনা আর বেবিতে হয় না, এবার আমার পিছে লেগেছেন আপনি। ওয়েট এক মিনিট, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, ওকে? আইসক্রিম খাওয়া শেষে আবারও বাইকে এসে বসলো দুজনে। বাসায় ফিরে আহানা ভাবতে থাকলো আজকে শান্তর সাথে আগের দিনে শান্তর অনেক তফাৎ ছিল। শান্ত বারান্দায় বসে সিগারেট হাতে নিয়ে ব্যস্ত নগরী দেখছে। আজ যদি এলিনার হাতে সিগারেটের ছ্যাঁকা লাগতো, সে পুরো বাংলাদেশ উল্টো করে ফেলতো চিৎকার করে। শান্ত কিসব ভেবে সিগারেট নিয়ে নিজের হাতে লাগিয়ে ধরলো। আমিও আহানার মতো হয়ে গেলাম নাকি? হাত পুড়লো, চিৎকার করলাম না, জাস্ট ভ্রুটা কুচকাবে। শান্ত ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে হাতে লাগিয়ে বসে ভাবতে লাগলো। অবশ্য আমি ব্যথা পেলে চেঁচাই না, আগে জানতাম মেয়েরা চেঁচায়, কিন্তু আহানা সেটা ভুল প্রমাণ করলো আজ। রুমের বাইরে থেকে ফিসফিস শোনা যাচ্ছে। শান্ত কান খাড়া করে শোনার চেষ্টা করলো। হ্যাঁ, বিশ্বাস কর। তুই এমন করে আমাকে বিশ্বাস করাতে চাস কেন? আমিও তো জানি ও প্রেমে পড়ছে, আমি সাক্ষী। নওশাদ, তোর কাছে প্রভু আছে? রিয়াজ, কি বলিস তুই? নিজের চোখে দেখছি আহানাকে নিয়ে বাইকে করে ঘুরতেছে। ওকে চল রুমের ভিতরে, আজ ওর একদিন কি আমার যতদিন লাগে। দুজন পা টিপে টিপে রুমের ভিতর ঢুকতেই দেখলো শান্ত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোরা যদি এখন বলিস আমি প্রেম করি, তাও আহানার সাথে, এটা ডা মিথ্যা কথা। তুই আমাদের মিথ্যাবাদী প্রমাণ করতে চাস? তাহলে বাইকে করে ওকে নিয়ে ঘোরানোর মানেটা কি?
রাত করে একা একটা মেয়েকে একা একা বাসায় আসতে দিয়ে কি করে বল? তোরা হলে কি করতে? ফাইন, তুই এখন আহানাকে ফোন করবি, লাউড স্পিকার দিবি, আহানা কি বলে আমরা সেটা শুনবো। তোরা আমাকে বিশ্বাস করিস না নওশাদ, তুই আমার পিছা রাখছিস কেন? তুই কল দিবি কিনা সেটা বল। ফাইন, নে কল দিলাম। লাউড স্পিকারে দে। হ্যালো আহানা, কি আমার নোটগুলো কমপ্লিট করছো? এতবার জিগাইয়া মাথা কেন খান? প্রতিদিন তো আসার সময় নোট কমপ্লিট করেই আনি, অসহ্য একটা। শান্তর কান মনে হয় ফেটে গেছে। আহানা এত চেঁচিয়ে বলল কথাগুলো। নওশাদ আর রিয়াজ ফোনে কান লাগিয়েছিল, তাদেরও মনে হয় কানের পর্দা ফেটে গেছে। ওকে বাই, এত গন্ডারের মতো চিল্লাইতে হবে না আর। কি আমি গন্ডার? তাহলে আপনি পেঙ্গুইন, সোজা হয়ে ঢুলি ঢুলি হাঁটেন। কি বললে? আমি পেঙ্গুইনের মতো হাঁটি? তাহলে তুমিও হরিণের মতো লাফায় লাফায় হাঁটো। আপনি তো ভাল্লুকের মতো ঘাপুস ঘুপুস করে খান। এই তোরা থাম। উফ, মাথা খাবে আমাদের দুজনের। তোরা দুজন মিলে ফোন কাট। শান্ত বিরক্তি নিয়ে ফোন রেখে দিল। এবার বিশ্বাস হয়েছে যে আমরা প্রেম করতেছি না? হ্যাঁ, বিশ্বাস তো হইছে, সাথে এটাও বুঝলাম তোদের জীবনও প্রেম হবে না। আজীবন আচারে পাঁচফোড়ন দিতেই থাকবি তোরা, আচার টেস্ট করা আর হবে না। শান্ত মুখ বাঁকিয়ে বিছানায় গিয়ে বসলো। আহানা ফোন রেখে জামাই সাবান দিতে দিতে ভাবতে লাগলো। শান্ত কি ঝগড়া করার জন্য নক করেছিল নাকি? কে জানে এই লোকটা কখন কি করে, তা তো বোঝাই দেয়। পরের দিন সকালে আহানা হেঁটে যাচ্ছে, সাথে কেঁদে যাচ্ছে। চোখের পানি মুছতে গিয়ে ওড়না ভিজে শেষ, কাঁদতে কাঁদতে নাক গোলাপি রং হয়ে গেছে। ভয়ে ভয়ে শান্তর বাসার সামনে এসে দেখলো তার বাসার দরজা বন্ধ। ঢোক গিলে মিষ্টিকে পড়াতে চলে গেল। প্রতিদিনকার মতো পড়ানো শেষে বেরিয়ে দেখলো শান্ত দরজা খুলে বাইরে এসে দাঁড়িয়ে আছে। আমার নোট কমপ্লিট করছো? আসলে কি? আমি আসলে কথা বলতে গিয়ে আহানা কেঁদেই দিল। শান্ত চমকে এগিয়ে এসে বলল, কি হয়েছে আহানা? কেউ তোমাকে কিছু বলেছে? আমাকে মাফ করে দিয়ে না, আমি আসলে কান্না থামাও। শান্ত যখন দেখলো আহানাকে সামলানো যাচ্ছে না, সে বাচ্চাদের মতো কেঁদেই চলেছে। শেষে ওর হাত ধরে বাসায় নিয়ে গেল। সোফায় বসিয়ে পানি এক গ্লাস এনে দিল ওর হাতে। আহানা পানি খেয়ে কিছুক্ষণ চুপ করে কথা বলা শুরু করলো। আমি আপনার নোটস কমপ্লিট করতেছিলাম, নোট রেখে জামা কাপড় ধুচ্ছি। এক বালতি সাবানের পানি ছিল রুমে, আমি টেবিল মুছতে গিয়ে ভুলে হাত লেগে নোটগুলো না বালতির উপর পড়ে গিয়েছিল, তাও তমাল ভাইয়াটা। শান্ত চোখ বড় করে ফেললো আহানার কথা শুনে। আহানা আবারও কান্না শুরু করে দিল ভয়ে। এতদিন বড় বড় কথা বলতো, আর আজ নিজেকে বিড়াল মনে হচ্ছে। শান্ত হাসবে নাকি কাঁদবে সেটা বুঝতেছে না। শেষে নিজেও এক গ্লাস পানি খেলো। তমালের ওই নোটবুকটায় এতদিনের সব কপি ছিল। পানিতে ধুয়ে সব শেষ। তমালের মুখের উপর কিছু বলবে না, বাট এটাতে তমালের অনেক বড় ক্ষতি হয়েছে। শান্ত ভাবনায় পড়ে গেল সে কি করবে। আচ্ছা কান্না থামাও, আমি এক কাজ করব। আমার কাছে সব নোটস আছে, তুমি অর্ধেক নাও আর আমি অর্ধেক। তারপর আমরা দুদিনে আগে সব নোটসগুলো তুলে ফেলবো নিউ নোট খাতায়। আমি নওশাদ আর রিয়াজের হেল্পও নিব, তাহলে 2 দিনে হয়ে যাবে। আহানার মনে হলো কাঁধ থেকে বোঝা হালকা হয়ে গেছে। খুশি হয়ে লাফিয়ে উঠলো সে। শান্ত ভ্রু কুঁচকে বলল, খুব তো বড় বড় কথা বলতে, আর এখন সব সাবান দিয়ে ধুয়ে দিলে। যাও বাসায়, পরেরটা পরে দেখা যাবে। আমি তমালকে সামলে নিব। আহানা বাসায় ফিরে 10টা পর্যন্ত নোট কিছুটা লিখে নিল, তাও ভয় কাটলো না। না জানি তমাল ভাইয়া কি বলবে আমায়। ভয়ে ভয়ে ভার্সিটির দিকে রওনা হলো আহানা। ক্লাসে বসে কিছু নোটস লিখলো। কি রে আহানা, এটা কিসের নোটস লিখতেছিস? এটা তো আমাদের ক্লাসের মনে হচ্ছে না। এটা মাস্টার্স ফাইনাল ইয়ারের। কি, তুই মাস্টার্স ফাইনাল ইয়ারের নোট লিখোস কেন? তোর শরীর ঠিক আছে তো? এটা আমার চাকরি, শান্ত ভাইয়া দিছে। ওহো, ভেতরে ভেতরে টেম্পু চালাও আর আমরা ধরলে কও হরতাল। চুপ, যা এখান থেকে শয়তান। আহানা ব্রেক টাইমে ক্যাম্পাসে এসে শান্তকে খুঁজছে। এদিক ওদিক তাকিয়ে হঠাৎ কেউ পিছন থেকে ডাক দিল। আহানা বুঝতে পারলো এটা তমালের কণ্ঠ। ভয়ে পিছন ফিরে তাকালো। সরি ভাইয়া, আসলে আমি কিছু বলতে হবে না। আর আমাকে শান্ত ভাই বলেছে তুমি নাকি বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিছিলে, তখন নাকি তোমাকে নাক কাঁদুনি লাগতেছিল, তাই নাকি? আমি তোমাকে এটা বলতে আসলাম যে কেঁদো না, ইটস ওকে। আমি বাচ্চাদের মতো কাঁদতেছিলাম? আমি নাক কাঁদুনি? শান্ত ভাইয়া কই? মনে হয় বটতলায়। আহানা হন্ড নিয়ে সেদিকে গেল। গান শোনা যাচ্ছে বটতলা থেকে। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। আহানা এগিয়ে এসে শান্ত সামনে দাঁড়ালো। শান্ত গান অফ করে দাঁত কেলিয়ে চেয়ে আছে ওর দিকে।
আমি নাকাদুনি? হ্যাঁ, যেভাবে কাঁদতেছিলে সেটাই মনে হচ্ছিল। তাহলে শুনে রাখুন, আপনি আস্ত একটা জলহস্তি। আহানা কথাটা বলে চলে গেল। হ্যাঁ রে শান্ত, তোরে এত বড় কথা বলে গেল, তোর কোনো রিয়াকশন নাই কেন? শান্ত জ্যাকেট ঠিক করে সানগ্লাস পরে নিয়ে আহানার পিছন পিছন এগিয়ে গেল। আহানা দাঁড়াও। কি? আমি জলহস্তি হলে তুমি কি জানো? তুমি জলহস্তিনী। শান্ত ভেঙচি কেটে চলে গেল। আহানা ভাবতেছে জলহস্তি শুনেছি, জলহস্তিনী শুনিনি। কিরে আহানা, তোরে পুরো ক্যাম্পাসে খুঁজলাম আর তুই এখানে? কি ভাবস এত? আচ্ছা, জলহস্তিনী মানে কি? এটাও জানোস না? রূপা চকলেটের প্যাকেট খুলতে খুলতে বলল, জলহস্তির ওয়াইফকে জলহস্তিনী বলে। আহানা চোখ বড় করে তাকালো বটতলার দিকে। আহানার রাগী লুক দেখে শান্ত মুচকি এসে সবার সাথে গানে মন দিল। আহানা হাত নাড়িয়ে বলল, আপনার বউ হতে আমার বই গেছে, উগান্ডার বউ হয়ে উগান্ডিনী হতে চাই না আমি। রূপা চকলেট মুখে দিয়ে বলল, কিরে আহানা, উগান্ডার বউ বুঝি উগান্ডিয়ানি হয়? মিলাই নিলাম আর কি। ভার্সিটি ছুটি হতেই আহানা হাঁটা শুরু করে দিল, জলদি অফিসে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। অনেক দূর এসে হাঁপিয়ে গেল, আর হাঁটতে পারছে না সে। শান্ত বাইক নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল, পথে দেখলো আহানা থেমে আছে, কোমরে হাত দিয়ে হাঁপাচ্ছে। কি হলো আহানা ম্যাডাম, কম বয়সে কোমরে ব্যথা শুরু হয়ে গেল নাকি আপনার? চুপ, জোরে জোরে হেঁটে আসায় হাঁপিয়ে গিয়েছি। আমার জন্য ওয়েট করতে পারো না? কেন ওয়েট করব? আপনার তো কত কাজ থাকে। কি মিন করতেছো এটা বলে? আমি তোমার লেখা নোট তমালকে দিতে গিয়েছিলাম, তাই লেট হয়েছে, আর কিছু না। না, ওঠো, বাইকে ওঠো, এখান থেকে অফিস দূরে আছে। আহানা শান্তর পাশে উঠে, কাঁধ ধরার জন্য কি আপনার কাছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে হবে? ধরতেছি, ওনা ঠিক করতেছিলাম। ফাইন। অফিসে আসতেই বেবি শান্তর হাত ধরে দূরে নিয়ে গেল। এমন ভাবে কথা বলছে যেন ওর বিয়ে। শান্ত কাচুমাচু করতে করতে আহানার দিকে চেয়ে হেল্প চাইলো ইশারা করে। আহানা দুষ্টুমি করে নিজের কাজে মন দিল, এমন ভাব করলো যেন শান্তকে সে দেখতেই পেল না। ববি, ঠিক হয়ে দাঁড়াও। কেন, আমার ছোঁয়া কি তোমার ভালো লাগছে না? না, আসলে এমন করো না, আমরা তো কলিগ ছাড়া কিছু না, তাই না? মন শান্ত, কাউকে ভয় পাচ্ছ নাকি রিলেশনে যেতে ভয় পাচ্ছ, কোনটা? শান্ত বারবার আহানার দিকে তাকাচ্ছে। আহানা হেসে হেসে কম্পিউটারে কাজ করছে। শান্ত কেমন অসহায় দেখে এত ভালো লাগছে বলে বোঝানোর মতো না। শান্ত বেবিকে সরিয়ে এগিয়ে আসলো আহানার দিকে। এই আহানা, তোমাকে ডাকতেছে না, শুনো না? ও তাই, ডাকতেছিলেন বুঝি? আহানা, আজ তোমার মাথার চুল একটাও তোমার মাথা থাকবে না বলে দিচ্ছে। রে, আমি ভয় পেয়ে গেছি। তুমি আমাকে ববির থেকে সেভ করবে না? না, আমার ঠেকা পড়ে নাই। তাহলে আজকে তোমাকে মাঝ পথে নামাই দিব। দিয়েন। এই ভয় করছে না তোমার? না তো। শান্ত রেগে পানির বোতল নিয়ে পানি খেয়ে চেয়ার টেনে ধূপ করে বসে পড়লো। হাত দিয়ে তার খয়েরি সিল্কি চুলগুলো কপাল থেকে সরিয়ে পেছনের দিকে নিয়ে গেল। আহানার দিকে তাকিয়ে পকেট থেকে একটা সেন্টার ফ্রেশ নিল। আহানা? আহানা শান্তর দিকে তাকালো। শান্তর চোখে মুখে শয়তানি হাসি। কিছু একটা করবে, কিন্তু কি করবে সেটা বুঝতেছি না আমি। কি করবে? শান্ত হেসে দিয়ে বলল, আরে আহানা, তোমার ওড়না পড়ে গেছে। আহানা হাঁ করে নিজের দিকে তাকালো। সাথে সাথে শান্ত ওর মুখের ভেতর সেন্টার ফ্রেশ ঢুকিয়ে দিল। আহানা মুখ বাঁকিয়ে ফেলতে গিয়ে দেখলো ক্লিনার রুম ক্লিন করছে। অফিসের এই লোকটা পরিষ্কার করে সবসময় কাউকে কিছু ফেলতে দেখলে চোখ এত বড় করে মনে হয় খুন খারাপি হয়ে যাবে, রক্তারক্তি হয়ে যাবে। আহানা তাকে দেখে মুখ থেকে চুইংগাম ফেললো না। উঠতে গেল, শান্ত ওর হাত মুঠো করে চেপে ধরে ফেলেছে, উঠতেও পারছে না সে। স্টুপিড, হাত ছাড়ুন বলতেছি, আমার বমি আসতেছে, আমি এই চুইংগামটা ফেলবো। ফেলো না, আমি কি মানা করছি? আহানা মাথায় হাত দিয়ে বসে আছে, মাথা ঘোরাচ্ছে, শরীর খারাপ করছে। শান্ত যখন দেখলো আহানার হাত ছাড়ানোর জন্য মুচড়াচ্ছে না, তখন তার দয়া হলো, হাত ছেড়ে দিল। সাথে সাথে আহানা দৌড় দিল বাথরুমের দিকে। অফিসে ফিরে রাগী গজগজ করতে করতে সিটে এসে বসলো আহানা। শান্ত কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে আর কাজ করছে। শান্ত চমকে ইয়ারফোন খুলে ফেললো। পাশেই বেবি হেলে দুলে কথা বলছে। শান্ত বিরক্তি নিয়ে বলল, কি? তুমি আমাকে অ্যাভয়েড কেন করতেছো? শুনো ববি, একটা সত্য তোমার জানা উচিত। ববি না বেবি। আচ্ছা বেবি, আমি বিবাহিত, আমার ওয়াইফ আছে। কথাটা আহানার দিকে চেয়ে বলল শান্ত। আহানা চোখ তুলে ওদের দিকে চেয়ে আছে। ডাহা মিথ্যা বলল, তাও এই মেয়েটাকে সরানোর জন্যে। কি
কি বললে তুমি? ইয়া ইটস ট্রু। এমনকি আমার 2 বছরের একটা ছেলেও আছে। হোয়াট? না, আমি বিশ্বাস করি না। তুমি তো ভার্সিটিতে পড়ো, তুমি কিভাবে বিবাহিত হতে পারো? এটা মিথ্যে। আরে না, পালিয়ে বিয়ে করেছিলাম, তাই এত আর্লি হয়ে গেছে। ওহ, তার মানে তুমি সেকেন্ড হ্যান্ড। বেবি হনহনিয়ে চলে গেল। আহানা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মিস্টার অশান্তর নিউ একটা নাম হয়েছে, সেকেন্ড হ্যান্ড। আনা চুপ করো, তাহলে তুমিও সেকেন্ড হ্যান্ড? কেন কেন? আমি তো বিবাহিত না। বিয়ে হলেই সেকেন্ড হ্যান্ড হয়, তার আগে না। এই ভুল তথ্য তোমাকে কে দিল? মানে? শান্ত মুচকি হেসে জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিল। ইয়ারফোন কানে গুজতে গুজতে বলল, কিস করলে সেকেন্ড হ্যান্ড হয়ে যায়, বুঝছো আমার পাতানো বউ। আহানা চোখ বড় করে রেগে গিয়ে শান্তর গায়ে দুম করে কিল বসিয়ে দিল। বেয়াদব কোথাকার। শান্ত আহানার চুল টেনে দিল। আহানা এবার শান্তর জ্যাকেট টেনে এলোমেলো করে দিল। শান্ত হাত নিয়ে আহানার ওড়না ধরতে যেতেই হাত সরিয়ে ফেলল। আহানা গায়ে হাত দিয়ে চুপ করে তাকিয়ে থেকে রেগে রেগে বলল, তো এখন আপনি আমার গায়ে হাত দিবেন আবার? তুমি প্রথমে আমার গায়ে হাত তো তাই বলে আপনি এইভাবে আমার ওনার ধরতে আসবেন? তুমি প্রথমে আমার গায়ে হাত দিছো। আমি ভুলে গিয়েছিলাম যে তুমি একটা মেয়ে। ওকে ফাইন, সরি। শান্ত কম্পিউটারে একটা ফাইল ওকে করে আহানার দিকে চেয়ে বলল, যদি আর একদিন জ্যাকেটে হাত দিছো তো তোমার গায়ে রোনা থাকবে না। আহানা চোখ তুলে বলল, কি? আপনার এত বড় সাহস? আপনি চুপ। যখন রোনা ছিনিয়ে নিব তখন এসব বললো। হ্যাঁ, বেয়াদব একটা। তুমিও বেয়াদব। আপনি বেয়াদব। শান্ত রেগে আহানার চুল ধরে টেনে দিল। আহানা শান্তর হাতে তার নখ ঢুকিয়ে দিল। আউট! শান্ত এবার আহানার মাথার চুল থেকে হাত নামিয়ে আহানার হাত ধরে কচ করে এক কামড় বসিয়ে দিল। আউ! রাফিসাদ দৌড়ে আসলো তার কেবিন থেকে। কি হলো আহানা, এমন চিৎকার দিলে কেন? কি হয়েছে? আহানা ওড়না দিয়ে হাত লুকিয়ে বলল, তেলাপোকা দেখছি তাই। ওহ, আমি তো ভাবলাম তোমার তেলা পোকা কামড় দিছে। কথাটা বলে রাফি হেসে দিয়ে চলে গেল। মিস্টার অশান্ত একটা তেলাপোকা। তুমি তেলা পকি। জলহস্তিনী ঠিক ছিল, তেলাপোকি মানে আবার কি? ও তুমি বুঝবে না। আমাকে যাই বলো না কেন, তোমাকে বলার সময় ইকার বসায় দিব। ব্রেক টাইম শুরু হয়ে গেছে। আহানা জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে চেয়ে আছে। হঠাৎ কেউ একজন পিছন থেকে হাত মুঠো করে ধরে টান দিল। আহানা চমকে তাকালো সেদিকে। শান্ত হালকা করে হেসে বলল, কি গো পাতানো বউ, চলো ক্যান্টিন যাই, খেতে যাই। আমি যাব না। আর আপনাকে বলছি না আমাকে পাতানো বউ বলবেন না আপনি। ওকে পাতানো বউ, চলো এখন। শান্ত আহানার হাত ধরে টেনে নিয়ে গেল ক্যান্টিনের দিকে। তোমাকে ছাড়া কিছু খাওয়ার সময় মন বসে না আমার। কি খাবা বলো? কিছু না। ওকে ভাইয়া, 299 যে প্যাকেজটা আছে রেগুলার, সেগুলোর 2টা প্যাকেজ এই টেবিলে দিয়ে যান। আমি বলছি না আমি খাবো না। খেয়ে নাও, বাসা নিয়ে যাও। শান্ত জ্যাকেটের চেন খুলে গায়ে ফু দিতে দিতে বলল, উফ, আজ এত গরম। আহানা পিছনে চেয়ে দেখলো বেবি পায়ের উপর পা তুলে লিপস্টিক লাগাচ্ছে। আপনি অসভ্য একটা লোক। কিছুক্ষণ আগে ওর থেকে ছাড়া পেতে বলেছেন আপনি বিবাহিত, আর এখন ওরে দেখে বলেন আজ গরম। শোনো, অলওয়েজ এত নেগেটিভ সব নিবা না। আবার সত্যি গরম লাগতেছে। ক্যান্টিনের এসি নষ্ট, দেখো না? কথাটা বলে শান্ত ঠাস করে টেবিলে এক বাড়ি দিয়ে আরেকদিকে মুখ করে বসলো। মিস্টার অশান্ত রাগ করেছে। তোমার সাথে কথা বলবো না, যাও। খাবার এসে গেছে, খেয়ে যাও এখান থেকে। আমি না খেয়ে যাব। আহানা উঠে চলে গেল কথা শেষ করে। 10-15 মিনিট হয়ে গেছে। আহানা তমালের নোট কমপ্লিট করছে কেবিনে বসে বসে। আমি বলছি না খাবো না। তুমি খাবা না, তোমার 14 গোষ্ঠী খাবে। শান্ত আহানার গাল টিপে ধরে এক লোকমা মুখের ভিতর ঢুকিয়ে দিল। আহানা কিছু বলতে যাবে তার আগেই ওর নাক টিপে ধরলো শান্ত। দম বন্ধ হয়ে আসতেছে তার, না চিবিয়ে গিলে ফেললো। শান্ত মুচকি এসে ওর নাক থেকে হাত সরিয়ে ফেললো। আরেকটা লোকমা বানাতে বানাতে বলল, আমি যখন মোহনগঞ্জে থাকতাম, আমার এখনকার মা আমার বোন মিতুকে এমন করে খাওয়াতো। ও একদম খাবার খেতে চাইতো না, তাই নাক টিপে ধরতো। ওর সাথে সাথে তাই বলে আমাকেও এমন করে খাওয়াবেন? আমি নিজে খেলে তো আমার এত কষ্ট করতে হতো না। আচ্ছা দিন। আহানা খাবার হাতে নিতে শান্ত উঠে দূরে জানালার পাশে হেলান দিয়ে দাঁড়ালো। পকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরালো। এই ফ্লোরে এখন আহানা ছাড়া কেউ নেই, তাই নিশ্চিন্তে সিগারেট খাওয়া যায়। আহানা খাওয়া শেষ করে হাত ধুয়ে এসেছে। শান্ত সিগারেট হাতে রেখে সূর্যের সাথে ফোনে কথা বলছে হাত নাড়িয়ে নাড়িয়ে। আহানা এই নিয়ে 3বার তাকালো। ওই দিন সিগারেট খেয়ে অবস্থা খিচুড়ি হয়ে গেলেও টেস্টটা ভালোই লেগেছে। আরও একবার খেতে পারলে মন্দ হতো না। আহানা এগিয়ে কাছে এসে দাঁড়ালো। এদিক ওদিক তাকালো, কেউ নেই। আর 5-6 মিনিট পর সবাই ফিরে আসবে কেবিনে। এর ভিতরে যা করার করে ফেলতে হবে। আহানা ছোঁয়া মেরে সিগারেটটা নিয়ে নিল।
শান্ত সূর্যের সাথে কথা বলায় ব্যস্ত থাকায় টেরই পেল না যে তার হাতে সিগারেট গায়েব হয়ে গেছে। আহানা সিগারেটটা মুখে নিয়ে পরপর 2টা টান দিল, তারপর হা করে ধোয়া বের করে হাসতে হাসতে আরেকবার মুখে দিল। এবার মনে হচ্ছে মুখের সাথে সাথে চোখও জ্বলে যাচ্ছে। আহানা সিগারেটটা ফেলে কাশতে কাশতে চেয়ারে বসে পানির বোতল খুঁজছে। শান্ত ফোন রেখে হাত চেয়ে দেখলো সিগারেট গায়েব, ফ্লোরে পড়ে আছে বাকি অংশ। আর আহানা হাত দিয়ে মাথা মুছতে মুছতে কি যেন খুঁজছে। আহানা, তুমি আমার সিগারেট নিছো কেন? মুখে দিছো আবার? আহানা পানি খুঁজেই পাচ্ছে না। এক বোতল পানি ছিল, খাবার খেয়ে সব শেষ করে ফেলেছে। শেষে শান্ত ক্যান্টিন থেকে পানি নিয়ে ফিরে আসলো। ওর হাতে দিয়ে ওর মুখের দিকে চেয়ে দেখলো চোখ মুখ লাল অজগর হয়ে আছে, নাকের নিচে লাল লাল কি যেন দেখা যাচ্ছে। শান্ত আহানার মুখ টিপে উল্টিয়ে ফোনের ফ্ল্যাশ অন করে দেখলো রক্ত, আর কিছুক্ষণ হলেই গড়িয়ে পড়বে। শান্ত মহা চিন্তায় পড়ে গেল, আহানাকে বকবে নাকি মারবে। তা সব একপাশে রেখে ড্রয়ার থেকে টিস্যুর বক্স নিয়ে আহানার মুখ টিপে রক্তগুলো মুছে নিল। তারপর ভ্রু কুচকে আহানার গালে চড় মারার জন্য হাত উঠালো। আহানা চোখ বন্ধ করে ফেলেছে ভয়ে। তোমার কি মাথা গেছে? ওইবার সিগারেট খেয়ে কি হয়েছিল তোমার মনে নেই? আজ আবার সে ভুল করলে? হলো তো এবার? রক্ত বেরোচ্ছে নাক দিয়ে, শান্তি হয়েছে তোমার? কেমন করে খেয়েছো সিগারেট যে নাক দিয়ে রক্ত বেরিয়ে এসে গেছে? আমি আসলে ধোঁয়া নাক দিয়ে বের করতে চাইছিলাম। অনেকেই নাক দিয়ে বের করে, তো তাই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এমনটা করেছি। তাই তাই বলে তুমি ছেলেদের মতো করতে চাইবা? বারবার ভুলে কেন যাও যে তুমি একটা মেয়ে মানুষ, তোমাকে এসব স্যুট করবে না? বুঝো না কেন? নাকি বোঝার চেষ্টা করো না তুমি? বেদব মেয়ে কোথাকার। আহানা চোখ মুছে কম্পিউটার অন করলো। সবাই এক এক করে আসতেছে অফিসে, যে যার কেবিনে বসছে। শান্ত শক্ত হয়ে তার কাজ করে যাচ্ছে। আহানা হাত দিয়ে চোখ মুছতে মুছতে কাজ করছে। বোকা মেয়ে কোথাকার। একটু জ্ঞান বুদ্ধি যদি থাকতো তো দ্বিতীয়বার সিগারেট খাওয়ার সাহস করতে না। আর অফিস ছুটি হওয়ার পর আহানা গুটি গুটি পায়ে নিচে নেমে রোডের সামনে দাঁড়িয়ে শান্তর জন্য অপেক্ষা করছে। শান্ত বাইক নিয়ে এসে বলল, তোমার কি ক্ষুধা পেয়েছে? না, কেন? তাহলে চলো এক জায়গায় যাবো। কোথায়? আহানা গেলেই চুপ দেখবে। করে বাইকে উঠে বসলো। কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, আমরা কই যাচ্ছি? তোমার বেষ্টুর বাসায়। রূপা? কিন্তু কেন? আজ ওকে দেখতে আসবে ছেলেপক্ষ। কি? ও আমাকে বলেনি কেন? আর নওশাদ ভাইয়া? আরে তোমাকে কি বলবে? নওশাদ খবরটা মাত্রই জানছে। সে আমাকে দায়িত্ব দিয়েছে রূপার ফ্যামিলিকে বোঝানোর জন্য। তো আমরা কি এখন তাদের মানাতে যাচ্ছি? আমি তোমাকে নিতেছি কারণ তুমি রূপাকে চিনো, সবকিছু জানো। আরে ওনারা আমাদের কথা কেন শুনতে যাবে? চুপ করো তো, এত প্রশ্ন করে মাথা খেও না আমার। আহানা তো ভেবে পাচ্ছে না রূপা ওরে এত বড় কথা জানালো না কেন। রূপাদের বাসায় এসে আহানা ঢুকতে যেতে শান্তর হাত ধরে থামিয়ে দিল। আহানার ওড়না টেনে ওর মাথায় ঘোমটা দিয়ে দিল। শোনো, তুমি বলবা আমি তোমার স্বামী, ওকে? কি? কিন্তু কেন? আরে না হলে অবিবাহিত ছেলে মেয়েদের বাংলাদেশি পরিবারের লোকেরা বাচ্চা ভাবে, বুঝছো? বিবাহিত শুনলে আমাদের কথায় গুরুত্ব দিবে। তাই বলে এত বড় মিথ্যা? ওকে, আমি রূপাকে বলছি তুমি ওকে হেল্প করতে চাও না। আহানা শেষে রাজি হলো। কলিং বেলে চাপ দিল। শান্ত একজন ভদ্রলোক এসে দরজা খুললেন। সম্ভবত রূপার বাবা হবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা ঠিক চিনলাম না। আমি নওশাদের বড় ভাই শাহরিয়ার শান্ত, আর এ আমার বউ, আর এ আমার ওয়াইফ আহানা ইয়াসমিন। নওশাদ কথা শুনে ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ভ্রুকুচকে ভিতরে চলে গেলেন। এই হলো তো মিথ্যা বলা, এখন হলো তো। বাসায়ও ঢুকতে দেয়নি। শান্ত দাঁতে দাঁত চেপে আহানা চুল টেনে বলল, চুপ থাকতে পারো না তুমি? লোকটা আবারও ফেরত আসলেন, সাথে একজন বয়স্ক মহিলা আনলেন। রূপার দাদি মনে হয় উনি। লোকটা শান্ত আর আহানাকে ভিতরে আসতে বলে নিজে সোফায় বসলেন। শান্ত আর আহানা বয়স্ক মহিলাকে সালাম দিয়ে সোফায় বসলো। আমরা নওশাদের ব্যাপারে জানি তো, তোমরা এখান কি বলতে এসেছো? আমি বলতে এসেছি নওশাদ আমার ছোট ভাই, ওরা আমি চিনি। ও রূপাকে অনেক ভালোবাসে, রূপাও ভালোবাসে। তাহলে আপনি কেন এখন রূপাকে আরেকটা ছেলের সাথে বিয়ে দিতে যাচ্ছেন? নওশাদ কোনো চাকরি করে বলো? করে না তো করবে। নওশাদের পড়ালেখা অনেক ভালো, অনেক ভালো একটা চাকরি পাবে। পরেরটা পরে, এখন তো করে না। আর আমি আমার মেয়েকে এখনই বিয়ে দেব। ছেলে পক্ষ কিছুক্ষণ পর আসবে, আপনারা আসতে পারেন এখন। শান্ত আহানাকে এক খোঁচা দিল কিছু বলার জন্য। আহানা দাঁত কেলিয়ে বলল, কিন্তু আঙ্কেল, রূপা তো প্রেগনেন্ট, নওশাদের বাচ্চার মা হতে চলেছে। শান্ত চোখ কপালে তুলে আহানার দিকে তাকালো। রূপার বাবা সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। কি বললে? এটা মিথ্যা কথা। এটাই সত্যি আঙ্কেল। শান্ত ফিসফিস করে বলল, এসব কি আজগুবি কথা বলে যাচ্ছ? আরে ওরা ওই দিন রুম ডেট করছে না,
তো একদিনে তো প্রেগনেন্ট হয়ে যাওয়ারই কথা, তাই না? আর এটা বলায় উনি বিয়ে দিতে বাধ্য হবেন। রূপা, রূপা, এদিকে আয়। রূপা একটা মেরুন রঙের শাড়ি পরে রেডি হয়ে রুমে বসেছিল। বাবার চিৎকারে দৌড়ে এসে আহানা আর শান্তকে দেখে চমকে উঠল। রূপার বাবা হাত উঠালেন রূপাকে মারার জন্য। আরে আরে আঙ্কেল, গর্ভবতী নারীর গায়ে হাত তুলে গুনার ভাগীদার হবেন না। আহানার কথায় বাবা হাত থামিয়ে হনহনিয়ে বাসার ভিতর চলে গেলেন। বয়স্ক মহিলাটি মনে হয় কানে শুনে না, একবার আহানার দিকে তাকাচ্ছে, আরেকবার শান্তর দিকে, আবার রূপার দিকে তাকাচ্ছে। মাঝে মাঝে তাকানো বাদ দিয়ে তসবি পড়ছেন। কোনো রিয়েক্ট করছেন না, তার মানে উনি কিছুই শুনেন নাই। এসব কি বলতেছে বাবা? মানেটা কি? আর বাবা এভাবে চলে গেলেন কেন? তোমরা কি বলছো বাবাকে? শান্ত কি সব ভাবতে ভাবতে সোফায় বসে পড়ল। আহানা দাঁত কেলিয়ে বলল, আমি তোর বাবাকে বলে দিছি তুই প্রেগনেন্ট। হোয়াট? তোর মাথা ঠিক আছে তো? কি বলিস এসব? এমন করিস কেন? আজ না হয় কাল তো প্রেগনেন্ট হবি, তাহলে এত টেনশন কিসের? আর তুই তো বলেছিস রুম ডেট করেছিস, তাহলে তো প্রেগনেন্ট হয়ে যাওয়ার চান্স আছে। মানেটা কি? এটা বলার আগে একবারও আমাকে জিজ্ঞাইছস তুই? নওশাদ আমাকে 72 ঘন্টার ইমার্জেন্সি একটা পিল এনে দিছিল, ওটা খাইছি আমি প্রেগনেন্ট হব না। আহানা চোখ বড় করে শান্তর পাশে বসে গেল। হলো তো, হুদাই এত বড় মিথ্যা বললা তুমি। তোরে আজকে পাত্রপক্ষ দেখতে আসবে, আমাকে বলিসনি কেন? কি করে বলবো? বাবা আমার ফোন নিয়ে গেছে, পরে মায়ের ফোন থেকে লুকিয়ে নওশাদকে বলছি আমি। শান্ত আহানার কাজ ঝাঁকিয়ে ভ্রু কুঁচকে বলল, এখন কি করবা? প্রেগনেন্ট হয়নি তো, হয়ে যাবে। মানে? মানে আবার রুম ডেট কর, তাহলেই হবে। আপাতত আমি, তুই, নওশাদ আর শান্ত ভাইয়া সত্যিটা জানবো, আর কেউ না। সবাই জানবে তুই প্রেগনেন্ট। ওয়েট আ মিনিট, আমি তোমার ভাইয়া না, ওকে? তো কি? পাতানো বর। মানে পাতানো কি আবার? তোরা কি বলিস এসব? আমাকে আর কোনোদিন যদি ভাইয়া রাখছো, একদম ভাইয়া ডাকবা না, নাহলে তোমার চুল ছেড়ে ফেলবো আমি। আপনি আমাকে পাতানো বোর্ড ডাকবেন না একদম, না হলে আপনার গাল টেনে ছিঁড়ে আপনার হাতে ধরে দিব আমি। কি বললে? শান্ত এগিয়ে এসে আহানার চুল এলোমেলো করে দিল। আহানা রেগে শান্তর গাল ধরে টেনে ওকে বাঁকিয়ে ফেলে সোফার সাথে লাগিয়ে ধরল। শুরু হলো মারামারি, হানাহানি। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্সিং শো দেখছে। শেষে মাথায় হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। ল্যান্ডলাইন থেকে নওশাদকে কল দিল। হ্যালো রূপা, শান্ত সব সামলেছে তো? তুই আর কাউকে পেলে না আমার বাসায় পাঠানোর জন্য? তুই শান্ত ভাইয়া হলেও এক কথা ছিল, সাথে আহানাও আসছে। এখন দুজন মিলে মারামারি করতেছে। আমার বিয়ে কি আটকাবে? তাদের ঝগড়া কেমনে আটকাবো আমি, সেটাই ভাবতেছি এখন। দাঁড়াও, আমি আসতেছি। তুমি ওদের দুজনকে একটা রুমে লক করে রাখো, না হলে আমাদের আর এই জীবনে বিয়ে করা হবে না গো। আচ্ছা কি? তোমরা চলো, আমার রুমে কথা আছে। রূপা দুজনকে টেনে হিচড়ে ধাক্কা মেরে রুমে ঢুকে দরজা লক করে দিল। শান্ত ভাইয়া, এই রূপা, তুই দরজা আটকেছিস কেন বেয়াদব? দরজা খোল রূপা। কি? রূপা, তুমি দরজা লাগাচ্ছ কেন? সরি শান্ত ভাইয়া, নওশাদ বলছে আপনাদের খাঁচায় বন্দি রাখতে, না হলে দুজন একসাথে একজন আরেকজনকে মারতে মারতে আশেপাশের জনগণকেও ধরে পিটাবেন। আহান, তোমার কারণে হই। আজব তো, আমি কি করছি? আপনিই তো আগে আমার চুল টেনে দিছেন, না হলে কি আমি দিতাম? চুল টানছে তো কি হয়েছে? তোমার সাহস হয় কেমনে আমাকে ভাইয়া বলার? তো আপনি আমার ভাইয়া নয় তো কি, চাচা, জ্যাঠা? এই খবরদার, আমাকে চাচা রাখবা না। আপনি আমার চুল না টানলে এত কিছুই হতো না। চুল টানছি বলে কি তুমি পাল্টা আমার গাল টানছো কেন? নওশাদ প্লিজ তাড়াতাড়ি আসো, ওরা আমাদের রুমকে উল্টায় ফেলতেছে, মারামারি করতে করতে সব ধুমধাম করতেছে। জলদি চলে আসো প্লিজ। আমি আসতেছি, তুমি একটা কাজ করো, ওই রুমের লাইটটাকে অফ করে দাও, অন্ধকারে তো আর মারামারি করবে না। রাইট, বাট লাইট অফ করতে হলে তো রুমের ভেতরে ঢুকতে হবে। এখন কি করব? তুমি বাসার কারেন্টের মেইন লাইটটা অফ করে দাও, তাহলেই হবে। আচ্ছা, ভালো বুদ্ধি। রূপা গিয়ে মেন সুইচ অফ করে দিল। আহানা শান্ত চুল টানছিল আর শান্ত আহানার কান টানছিল। কারেন্ট চলে যাওয়ায় দুজনে 20 সেকেন্ড চুপ করে থাকলো। যাক বাবা, দুজনের ঝগড়া থামিয়েছে, বাঁচলাম। সব আপনার কারণে হচ্ছে না, আপনি আমাকে এখানে আনতেন আর না এত কিছু হতো। এই শোনো, সব তোমার বেস্টুকে বাঁচাতে করতে হচ্ছে। নওশাদ ভাই আপনার বেস্ট না? তো আগে তোমার বেস্ট রূপা। না, আগে নওশাদ ভাইয়া। দা, অন্ধকারেও মানুষ কেমনে ঝগড়া করতে পারে? নওশাদটা কখন আসবে? আমার তো মনে হচ্ছে অ্যাটম বোম ব্লাস্ট হতে আর বেশি দেরি নেই। বাসার পাশ দিয়ে দুটো বিড়াল হেঁটে যাচ্ছিল। আহানা শান্তর মতো তারাও একে অপরের সাথে ঝগড়া করছে।
তাদের চেঁচামেচিতে আহানা ভয় পেয়ে শান্ত চুল টানা রেখে ওকে চেপে ধরল। আহানা ম্যাডাম, আপনার ভয় লাগছে বুঝি? ওটা কিসের আওয়াজ? আহানা আর শান্তর বিড়াল ভার্সন। ও। আহানা পাটা একটু পিছাতে নিচে থাকা একটা কার্পেটে তার পা লাগলো। এমনিতেও মনের মধ্যে ভয় কাজ করছিল বিড়ালের চিৎকার চেঁচামেচিতে। হঠাৎ পায়ে কার্পেট লাগায় ভয় পেয়ে পড়ে যাওয়ার সময় আহানা শান্তর জ্যাকেট টেনে ধরল। শান্ত অন্ধকারে কিছু বুঝে উঠতে পারল না, দুম করে আহানাকে নিয়ে বেডের উপর গিয়ে পড়ল। আহানা যখন বুঝতে পারলো শান্ত তার গায়ের উপর, তখনই চিৎকার করতে যেতেই শান্ত ওর মুখ চেপে ধরল। শোনো, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, ওকে? তুমি পড়ে যাওয়ার সময় আমাকে ধরতে গেছো কেন? পড়লে তো আর মরে যেতে না। কি বললেন? আপনাকে ধরছি, আপনি আমাকে সেভ না করে উল্টা আমার গায়ে পড়লেন। আপনার মনে মনে শয়তানি আমি জানি তো। কি বলে তুমি? নিজে আমাকে নিয়ে বিছানায় পড়ে গিয়ে এখন আমাকেই দোষ দিচ্ছ। আহানা কিছু বলতে যাবে তার আগেই লাইট জ্বলে উঠল। দুজনকে এমন অবস্থায় দেখে শান্ত স্বাভাবিকভাবে রিয়েক্ট করলেও আহানা ইয়া বড় এক চিৎকার দিল। শান্ত সাথে সাথে কানে হাত দিয়ে উঠে গেল বিছানা থেকে। আহানা চোখ বড় করে চেয়ে আছে ওর দিকে। আরে এত চেঁচাও কেন তুমি? আপনার লজ্জা করে না এতক্ষণ এই অবস্থায় থাকার পরেও? কেন লজ্জা করবে? আমি কি তোমাকে টাচ করেছি একবারও? দরজা খুলে নওশাদ আর রূপা ঢুকলো তখনই। কি রে শান্ত, তুই কি বাচ্চা? এমন ঝগড়াটে তো তুই ছিলিই না। এখন এত ঝগড়া তোর আইসে কই থেকে? একটু কত আমারে। আহানা না হয় ছোট তাই ঝগড়া করে, আর তুই? তোর ঝগড়া করাটা খাটে না। রূপা পাগল হয়ে তোদেরকে রুমে বন্ধ করছে। এমন করিস কেন? তোকে এজন্য পাঠাইছি আমি? শোনো, আমি সুন্দর করে হ্যান্ডেল করছিলাম ব্যাপারটা। মাঝখানে আহানা বলে দিল রূপা প্রেগনেন্ট। যা বলছে ভালোই বলছে। এতে করে আঙ্কেল কোন উপায় না পেয়ে রাজি হবেই। আহানা, থ্যাঙ্কস। আহানা দাঁত কেলিয়ে বলল, সবাই তো সবকিছু পারে না, এসব শেখার জন্য ম্যাচিউরিটি থাকা লাগে। কিন্তু কিছু কিছু বুইরা খাটায় সেই সব তো পারেই না। কি বললে? আমি বুইরা ঘাটাস? শান্ত এগিয়ে গেল আহানা চুল টানতে। নওশাদ ওরে সামলিয়ে বাইরের দিকে টেনে নিয়ে গেল। আহানা, তোমারে ছাড়বো না আমি। ছাড়িয়েন না। এই আহানা, চুপ কর। এত বড় একটা ছেলের সাথে সারাদিন ঝগড়া করতে তোর শরম করে না? ভয় করে না? বাদ দে, উনি খুদাই এমন করে সবসময়, আমি কিছু করি না। জানি আপনি কি করেন আর না করেন। এখন চলেন। আচ্ছা আঙ্কেল, আপনি নওশাদকে একটা মাস টাইম দেন। নওশাদ একটা ভালো জব পেয়ে রূপাকে বিয়ে করে নেবে। রূপার বাবা চুপ করে বললেন, পরের সপ্তাহে নওশাদ যেন তার ফ্যামিলি নিয়ে আসে। নওশাদ তো খুব খুশি, হ্যাঁ বলে দিল। বাসা থেকে বেরিয়ে খুশিতে লাফিয়ে উঠল সে। থ্যাঙ্কস ভাই বোন, তোদের কারণে আমি রূপাকে আমার করে পাবো। থ্যাঙ্কস এ লট। আহানা সেই কখন থেকে বাইকে উঠে বসে আছে। শান্ত নওশাদের সাথে কথা বলছে দূরে দাঁড়িয়ে। রূপাদের বাসাটা সুন্দর। রূপার বাবা রূপাকে কত ভালোবাসে, ওদের ভালোবাসাটা মেনে নিয়েছে, বিয়েও দিবে বলেছে। ওদের এখন বিয়ে হবে, কত খুশি রূপা। আহানা আকাশের দিকে তাকালো। আমার বিয়ে হবে কিনা আমি সেটাই জানি না। বিয়ে দিতেও তো একটা পরিবার লাগে, বাবা মা ভাই বোন লাগে। আর আমার তো, তার মানে আমার বিয়ে হবে না কোনোদিনও। হবে না কি বলছি, আমাকে কে বিয়ে করবে? একটা অনাথ মেয়েকে, যার না আছে রূপ, না আছে টাকা পয়সা, না আছে যোগ্যতা। অবশ্য বিয়ে ছাড়াও জীবন কাটানো যায়। আমি না হয় আজীবন কুমারী থেকে যাব। একটা দিনের কথা মনে পড়ে গেল। মিমাপুদের বাসার সকল বাজার সব কাজ করে একটা ছেলে, নাম রাকিব, তার সাথে আমার বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল মিমাপু। তার মতে আমার আর সেই ছেলেটা পারফেক্ট ম্যাচ হবে। দুনিয়ায় যত ভালো ভালো পরিবার আছে, তারা ভালো পরিবারের মেয়ের সাথেই তাদের ছেলের বিয়ে দেয়। তাই আমার জন্য মিমাপু সেই ছেলেটাকে ভালো মনে করেছিল হয়তো। আমিও গরিব, সেও গরিব। মাঝে মাঝে না খুব হাসি পায় এই ভেবে যে মানুষ আমার জন্য কতটা ভাবে। তাদের ভাবনা শুনে আমার হাসি পায়। কি দরকার এতটা ভাবার? আমি তো ভালো আছি। বিয়ে ছাড়াও একা জীবনে ভালো থাকা যায়। এবার বেতন পেলে তারেক আঙ্কেলকে মাসের বেতনটা দিয়ে দিব, আরেকটা পাঞ্জাবি কিনে দিব। আমার প্রথম স্যালারি, অনেক খুশি হবেন। মিমাপু আর কণিকা আপুকে তো জামা কিনে দেওয়ার সাধ্য নেই, তাই তাদের ছোটখাটো কিছু গিফট কিনে দিব। মাসের সদাই করতে হবে, আর 2টা জামা আর একটা শাড়ি কিনবো রূপার বিয়েতে পরার জন্য। তারপরেও কিছু সঞ্চয় থেকে যাবে, ওইগুলো জমা রেখে দিব। একদিন জমাতে জমাতে অনেক টাকা হবে। আমি একটা নিজের বাড়ি বানাবো, টিনের হলেও চলবে, সেটা শুধু আমার বাড়ি হবে। সেটা 2টা রুম থাকবে, একটা আমি ঘুমাবো, আরেকটা রান্না করব, একটা টিভিও কিনবো। আমার টিভি দেখার খুব শখ। বাজারের দোকানগুলোতে টিভি দেখলে মন চায় একটু গিয়ে দেখি, কিন্তু থাক, আমিও একদিন টিভি কিনবো। ওকে, তুই বাসায় যা, আমি আহানাকে ওর বাসায় দিয়ে এসে ফিরে।
ঠিক আছে, বাই। শান্ত নওশাদকে বিদায় দিয়ে পকেট থেকে বাইকে চাবি নিয়ে আসতে আসতে দেখলো আহানা আকাশের দিকে তাকিয়ে চোখ মুছছে। শান্ত থেমে গেল। এই সময় কাঁদছে কেন মেয়েটা? আমি তো কিছু বলি নাই, আগেও তেমন কিছু বলিনি, তাহলে কাঁদে কেন? এখন জিজ্ঞেস করলে কিছু বলবেও না, থাক, অজানাই থাক। শান্ত বাইকে বসতেই আহানা চমকে কল্পনার রাজ্য থেকে বেরিয়ে ঠিক হয়ে বসলো। শান্ত চুপচাপ বাইক চালাচ্ছে, কিছু বলছে না। আহানাও বলছে না। বাইকের আয়নায় দেখা যাচ্ছে আহানা আকাশের দিকে চেয়ে আছে। আহানা, জানো কি? আমি আগে ভাবতাম আমি হাঁটলে আকাশের তারা চাঁদও হাঁটে আমার সাথে, আর আমি থেমে গেলে তারাও থেমে যায়। আমিও সেটাই ভাবতাম। আমি এখনো ভাবি ছোটবেলার কিছু কিছু ভুল ধারণা ভুলে থাকতেই ভালো লাগে। আবার জানো, আমি ভাবতাম টেলিভিশনে যে শো দেখাতো সেখানকার নায়ক নায়িকারা একটা জামার ভেতরে আরেকটা জামা পরে থাকতো, 5 সেকেন্ডে তারা যেন জামা বদলাতে পারে। আমি বোকা, জানতামই না যে ভিডিও এডিটিং করা হয়, কাট করা হয়। ওরা জামা চেঞ্জ করার সময় কাট করে ভিডিও এডিট করা হতো। আহানা হেসে দিল। শান্ত মুচকি হাসলো। আহানাকে সে হাসাতে পেরেছে। আহানাকে সবকিছুতে মানায়, কিন্তু কান্নায় মানায় না। আহানাকে কাঁদতে দেখলে শান্তর বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সে সহ্য করতে পারে না আহানার চোখের পানি। সেদিন মোহনগঞ্জে রাতের বেলায় আহানার কান্নায় শান্ত নিজেকে অনেক কষ্টে সামলিয়েছিল, শুধুমাত্র আহানাকে সামলানোর জন্য। কারণ সে নিজেও কাঁদলে আহানাকে সামলানো যেত না। তোমার বাসায় এসে গেছে। আহানা বাইক থেকে নেমে শান্তকে বাই বলে হেসে দিয়ে চলে গেল বাসার ভেতর। কান্নার পরেও যেমন হাসতে পারে, তার মতো কঠিন মানুষ আর নেই। আমি কান্নার পর হাসতে জানি না, আর এই মেয়েটা জানে। একদিন শিখে নেব, ওর থেকে শেখার অনেক কিছু আছে। কিভাবে হাতে টাকা না থাকলেও গায়ের অলংকার বেচে চাল কেনা যায়, কিভাবে শুধু ভাত নুন খেয়ে মাস কাটানো যায়, কিভাবে দুটো জামা দিয়ে বছর কাটানো যায়, একটা ধুয়ে আরেকটা পরে। আয়না না কিনে লেকের পানিতে নিজেকে দেখার বুদ্ধি, মেকআপ না করেও মুখে হাসি নিয়ে নিজেকে সুন্দর রাখা যায়। মা বাবা ছাড়া নিজেকে নিজে আঁকড়ে ধরে কিভাবে বাঁচা যায়। আমি তো মাকে ছাড়া অচল, আর এই মেয়েটা কিনা মা বাবা ছাড়া দিন অতিবাহিত করছে। হয়তো তাই সে কান্নার পরেও হেসে দেওয়ার ক্ষমতা রাখে। শান্ত জ্যামে বসে এসবই ভাবছে। আহানা এক্সট্রাঅর্ডিনারি একটা মেয়ে। একটা ফেরিওয়ালা পাশ দিয়ে যাচ্ছে, তার কাছে হরেক রকমের আয়না। শান্ত লোকটাকে থামতে বলে একটা আয়না পছন্দ করে কিনলো। এটা আহানাকে দিব, কিন্তু ও তো এমনি দিলে জীবনেও নিবে না। কি করা যায়? পরের দিন সকালে আহানা মিষ্টিকে পড়াচ্ছে। মিষ্টি বলল, মিস, আমি তোমাকে একটা জিনিস দেব, তুমি নিবা? কি? মিষ্টি তার পেছন থেকে লুকানো একটা আয়না বের করে আহানাকে দিল। আহানা চমকে তাকিয়ে আছে আয়নার দিকে। এটা তো সেই আয়না যেটা সে ওই দিন পছন্দ করেছিল, টাকার জন্য কিনতে পারে নাই। তুমি এটা পেলে কই, আর আমাকে কেন দিচ্ছ? মিস প্লিজ এটা নাও, তোমার তরফ থেকে গিফট। আহানা মিষ্টির মাথায় হাত বুলিয়ে আয়নাটা নিল। মিষ্টি মুচকি হেসে চেয়ে আছে। শান্ত ওকে যা যা করতে বলেছে ও ঠিক তেমন করেই বলেছে। আহানা বাসা থেকে বের হতে শান্ত লুকিয়ে আহানার হাতের দিকে তাকালো। হাতে আয়না দেখতে পেয়ে খুশিতে লাফিয়ে উঠল সে। আহানা আওয়াজ পেয়ে পেছনে তাকালো। শান্তর বাসার দরজা খোলা। শান্ত দরজার পিছনে লুকিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আহানা কাউকে দেখতে না পেয়ে চলে গেল বাসা থেকে। আজ ভার্সিটি অফ, শুক্রবার বলে, কিন্তু অফিস তো খোলা 1টা থেকে। আহানা বাসায় ফিরে সব পরিষ্কার করে নিল। হাঁড়ি পাতিল মেজে রুমে আসলো হাত মোছার জন্য। তখনই আয়নার দিকে চোখ গেল তার। এই প্রথম তার নিজের একটা আয়না হলো। নিজেকে আয়নার কাছে এসে দেখছে সে। কপালে পাতিলের কালি লেগে আছে। হাত দিয়ে মুছতে মুছতে ভাবলো পাতিল মাজার সময় লেগেছে হয়তো। খুশি হয়ে আয়নাটা টেবিলের উপর সাজিয়ে রাখলো। কি ভালো লাগছে আহানার। মিষ্টি খুব ভালো একটা মেয়ে, আমাকে গিফট করেছে, তাও আমার পছন্দের একটা জিনিস, যেটা খুব দরকার ছিল আমার। ভাত চুলায় বসিয়ে আহানা টেবিলে বসে নোট কমপ্লিট করায় ব্যস্ত হয়ে পড়ল। একেবারে 12টার দিকে উঠে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বাসা থেকে বের হলো সে। এরই মাঝে ঘটে গেল দুর্ঘটনা। আর সেটা হলো স্লিপ খেয়ে পড়ে গিয়ে জুতা ছিঁড়ে গেছে। হাতে একটা টাকাও নেই যে জুতাটা সেলাই করবে, আবার অফিস যেতেও দেরি হয়ে যাবে। জুতা বাসায় রেখে চুপ করে বসে রইল কিছুক্ষণ। বাসায় আহানা খালি পায়ে থাকে। স্যান্ডেল কেনার টাকা তার হাতেই থাকে না কোনোদিনও। যেখানে 50-70 টাকায় চাল পাওয়া যাবে 1 মাসের, সেখানে সেই টাকা দিয়ে স্যান্ডেল কেনার কি দরকার? খালি পায়ে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এখন। তাই কোনো উপায় না পেয়ে খালি পায়ে হাঁটা ধরল সে। প্লাজো টেনে একটু নিচে নামালো যাতে পা দেখা না যায়। হেঁটে হেঁটে অফিসে আসলো সে। শান্ত কম্পিউটারের সামনে বসে কাজ করছে। আহানা কেবিনে এসে বসতেই খেয়াল করলো বেবি আর আরো কয়েকজন মেয়ে হাসাহাসি করছে তার দিকে তাকিয়ে। এই হাসির কারণ হলো আহানা খালি পায়ে এসেছে।
একজন তো বলেই দিল যে আহানা, আজ তুমি বলে জুতা ছাড়াই আসছো। আছে তোমার। আহানা চুপ করে নিচের দিকে তাকিয়ে বসে রইল। শান্ত কাজ করতে করতে বলল, জুতা ভুলে রেখে আসার মতো জিনিস না, কি হয়েছে সেটা বলো। না, সত্যি ভুলে গেছি। তো তাহলে চলো, নতুন জুতা কিনবে। না। শান্ত কিছু না বলে আহানার ব্যাগটা ছুঁ মেরে নিয়ে নিল। এই, আপনি আমার ব্যাগ নিলেন কেন? দিন বলছি। ব্যাগে একটা রুমাল, এক বোতল পানি আর 50 পয়সার একটা সিকি। শান্ত হেসে দিয়ে বলল, ব্যাগে তো আহামরি কিছুই নেই। তুমি যেভাবে রণচণ্ডী রূপ ধারণ করলা, তাতে তো ভাবলাম সোনা রূপা লুকানো আছে। আর এই 50 পয়সার সিকি রাখছো কেন? কোনোদিন যদি 50 পয়সার আরেকটা সিকি পাই, তাহলে এটা আর ওটা মিলে তো 1 টাকাই হবে, তাই না? তোমার ধৈর্য আছে বলতে হবে। ও মাই গড, চলো জুতা কিনবা। টাকা নেই, আর আমি আপনার থেকে টাকা নিব না। যখন বেতন পাবে তখন না হয় দিয়ে দিও। এখন তো তোমার জুতা দরকার, তাই না? আহানা ভাবতে লাগলো। বেতন পেলে তো দিয়ে দিতে পারবো টাকা, ততদিন তো আর খালি পায়ে থাকা যায় না। আচ্ছা চলুন। অফিস শুরু হতে আর 30 মিনিট বাকি। শান্ত আহানাকে নিয়ে বাটার একটা দোকানে আসলো। আহানার পায়ে হাত দিয়ে কর্মচারী চমকে বলল, স্যার, ম্যামের তো পা কাটা গেছে অনেকটা। না, কাটা যায়নি, ইটের কণা ঢুকেছিল। ওটা ইটের কণার গুঁড়ো, তাই রক্ত মনে হচ্ছে। শান্ত ছেলেদের জুতো দেখছিল। কর্মচারীর কথা শুনে কাছে এসে নিচে বসে আহানার পা ধরতে যেতেই ও পা সরিয়ে ফেলল। বললাম না ঠিক আছে, এই জুতোটা পছন্দ হয়েছে আমার, এটাই নিব, চলুন যাই। এই জন্যই তো ভাবি তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলা কি জন্যে। আমাকে বললে কি তোমাকে কেউ বকতো? আজব মেয়ে তো তুমি। পা কেটে পায়ের ভেতরের মাংস দেখা যাচ্ছে, আর উনি বলে ইটের গুঁড়ো। বোকা পাইছো আমাকে? না, বাট এনে দিতে পারবো, আপনি একটু বসেন। কর্মচারী চলে গেল ফার্স্ট এড বক্স আনতে। শান্ত আহানার দিকে এমন করে তাকালো, মনে হয় এখনই কাঁচা গিলে খেয়ে ফেলবে। আহানা বিরক্তি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। জীবনে হাত পা কাটলে সে মলম লাগায় নাই, এদিকে নজরও দেয়নি। এমনি এমনি ঠিক হয়ে যেত, আর এই লোকটা একটু কাঁচা গেলেই মলম নিয়ে হাজির হয়। শান্ত আহানাকে বকতে বকতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল পায়ে। নতুন জুতা বলে পায়ে দিয়ে হাঁটতে আহানার আরো বেশি কষ্ট হচ্ছে, তাও চুপচাপ হাঁটছে। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি বাইক আনছি অফিসের গ্যারেজ থেকে। একটু গেলেই তো অফিস, আবার বাইক লাগবে না? এই যে অফিস দেখাই যাচ্ছে, দেখেন। তো তুমি কি চাও, পা আরো কাটতে, নাকি আমি তোমাকে কোলে নিব? সেটা সব আমার কোলে ওঠার ধান্দা। হ্যাঁ, বুঝি সব বুঝি। শুনুন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। ঠিক আছে, বাইকে করেই যাব, যান এখন বাইক নিয়ে আসেন। শান্ত বাইকে চাবি হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে হেঁটে চলল অফিসের দিকে। তারপর বাইক নিয়ে এসে আহানাকে নিয়ে অফিসে ফিরল। ওকে গাইজ, সবাই কাল তৈরি হয়ে থাকবে। আমরা সকাল 8টায় কুমিল্লা যাওয়ার জন্য রওনা হব। সবাই 2 দিনের জামা কাপড় নিয়ে বের হবা, ওকে? আর অবশ্যই ফাইলগুলা সাথে নিবা। ওকে ওকে স্যার। আহানা, কি? কাল তুমি মিষ্টিকে পরিয়ে আমার সাথে অফিস যেও। তারপর সেখান থেকে আমরা অফিসের গাড়ি তুলবো। তুমি তো হাঁটতে পারছো না, তাই? আপনি বাইক নিয়ে অফিসে যাবেন? তো আপনার বাইকের কি হবে? কুমিল্লা তো অফিসের গাড়িতে যেতে হবে। আরে আমি আর তুমি রিক্সা দিয়ে যাবো। ওকে। এনাও 50 টাকা। কেন? মিষ্টিকে পড়াতে আসার সময় রিক্সা নিও। আমি টাকা নিব না, হেঁটে আসতে পারবো। পরে টাকাটা দিয়ে দিও, তাহলেই তো হয়। ওকে। ধার কত হলো তাহলে? জুতা 100, এখন 50, তুমি 100 দিও। 1 মিনিট, আমাকে বোকা পাইছেন? জুতা 1050 টাকা আর এখন 50, তাহলে মোট হলো 1100 টাকা। আপনি মাত্র 150 টাকা পেলেন কই? আরে ডিসকাউন্টে জুতা নিছি। তাই বলে 1050 টাকা জুতা 100তে দিয়ে দিবে? তুমি জুতা কবে কিনছো মনে আছে তোমার? দোকানে 99% ডিসকাউন্ট, দোকানে 80% ডিসকাউন্ট দিয়েছিল। সাইনবোর্ড দেখো নাই? 99% ডিসকাউন্ট কেউ দেয় না, হয় 50% না হয় 40%। আপনি এত মিথ্যা কিভাবে বলেন? উফ। আমি দেখছি সত্যি। আর তুমি আমাকে বেশি টাকা কেন দিতে চাচ্ছ? যত নিয়েছে ততই দাও না। শুনুন, আমি দেখেছি জুতার দাম 1050, আর আপনিও 1000 টাকার নোট বের করেছিলেন, সেটাও আমি দেখেছি। তো আমি তো জানতাম না যে ডিসকাউন্ট চলে, পরে ওরা আমাকে টাকা ফেরত দিয়ে দিছে। একটা পাগল, আর আমাকেও পাগল বানাবেন আপনি। ব্রেক টাইমে আহানা তার কেবিনে বসে শান্তর দিকে চেয়ে আছে। শান্ত রিয়াজের সাথে কথা বলতে বলতে একবার এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। আহানা শান্তকে ভালোভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে। শান্ত আজ সাদা একটা শার্টের সাথে ব্ল্যাক টাই পরেছে। কথা বলার মাঝে মাঝে চুলগুলো মাথা থেকে সরিয়ে এপাশ ওপাশ করছে। কত সুন্দর লাগছে।
শান্তর ওয়াইফ অনেক লাকি হবে। তবে আবার কিসমতও তার একটু খারাপ হবে, কারণ শান্ত অনেক ঝগড়ুটে, মাথা খাওয়ার মতো ঝগড়া করে বেড়ায় সারাদিন। মা গো মা, আমি তো পাগল হয়ে যাই। আর ওনার ওয়াইফ তো মনে হয় ডেইলি 2 বার করে জ্ঞান হারাবে ঝগড়া সহ্য করতে করতে। হাই। আহনা চমকে শান্ত থেকে চোখ সরিয়ে যে হাই বলল তার দিকে তাকালো। কোনার কেবিনে নিহাল এসেছে। নিহাল হাই বলল। আহনা আজ পর্যন্ত তার সাথে কোনো কথা বলেনি। এভাবে হঠাৎ হাই শুনে সে চমকে গেল। ইতস্তত হয়ে বলল, হ্যালো। কি খবর? অন্যমনস্ক হয়ে বসে আছো যে? এনিথিং রং? না, কিছু না। শান্ত কথা বলতে বলতে আহনার দিকেও নজর রাখছিল। নিহালকে আহনার পাশে দেখে ফোনে কথা বলা অফ করে এগিয়ে এসে আহনার পাশে ওর কেবিনে বসে গেল। নিহাল শান্তকে হাই বলে, আবার আহনার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। রিয়াজ, কি সমস্যা তোর? বুক করা জিনিসে মাছির মতো ভাগ বসাতে আসিস কেন? কি সমস্যা তোর বল? তোর জন্য কি মেয়ের অভাব পড়ছিল? বেয়াদব। দুম করে ফোন কেটে শান্ত ফোনটা রেখে সামনে তাকিয়ে দেখলো নিহাল চলে গেছে। আহানা মুচকি হেসে পানির বোতল নিয়ে পানি খাচ্ছে। শান্ত ভ্রু কুচকিয়ে নিহালের চলে যাওয়া দেখছে। কোথা থেকে এসব বিনা দাওয়াতে চলে আসে কে জানে। কোথা থেকে কি যেন পোড়া পোড়া গন্ধ আসতেছে। কই, আমি তো পাচ্ছি না। সর্দি লাগছে মেবি। হতে পারে। অফিস ছুটির পর আহানা শান্তর বাইকে উঠতেই নিহাল বলল,